আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের তাপগতিবিদ্যার আজকের পর্বে। সো আজকে আমরা ইম্পর্টেন্ট একটা টাইপ নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে। সো ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এই টাইপটা টার্গেট করে, এই টাইপ থেকে প্রশ্ন আসে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনা শুরু করি। সো আমরা এই চ্যাপ্টারটাকে সিকিউ টাইপ অ্যানালাইসিসে ভাগ করেছিলাম কীভাবে, দেখো, যে তাপগতিবিদ্যার সূত্র, সংরক্ষণশীলতা, কার্নো ইঞ্জিন, কর্মদক্ষতা এবং এন্ট্রপি। সো আজকে আমরা দেখব হচ্ছে এই অংশটা, তাপগতিবিদ্যার সূত্র, সংরক্ষণশীলতা, তাপগতীয় স্থানাঙ্ক, সিপিসিভি, এই প্রত্যেকটা জিনিস নিয়ে। সো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সবগুলো টাইপ থেকে আসলে প্রশ্ন আসে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের টাইপটি, তাপগতিবিদ্যার সূত্র এবং সংরক্ষণশীলতা। এবং এখানে তুমি দেখবা তাপগতীয় স্থানাঙ্ক এবং বেশ কিছু জিনিস কিন্তু আসলে আসে। গ্রাফ নিয়ে যে প্রশ্নগুলো হয়ে থাকে, গ্রাফ রিলেটেড যে প্রশ্নগুলো হয়ে থাকে, তার ম্যাক্সিমাম কিন্তু আসলে এখান থেকে হয়ে থাকে। অভ্যন্তরীণ শক্তি, হ্যাঁ, ইত্যাদি কিন্তু এখান থেকে পাবা। তো চলো আমরা এই টাইপটা শুরু করছি। শুরুতেই আমরা এই টাইপের মধ্যে দেখবো, দেখো কী কী আলোচনা করব। তাপ ও তাপমাত্রার স্কেল, থার্মোমিটার, এগুলো নিয়ে শুরুতে কিছু আলোচনা থাকবে, কিছু জাস্ট ফর্মুলা থাকবে, যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষাতে এমসিকিউতে বা মাঝে মাঝে গ নম্বরে চলে আসতে পারে। তো সেই জন্য আমরা একটু এখান থেকে প্রস্তুতি নিয়ে রাখবো। তারপরে আমাদের শুরু হবে তাপগতিবিদ্যার সূত্র, বিশেষ করে আমরা প্রথম সূত্রে ফোকাস করব, তাপগতিবিদ্যার ০তম সূত্র এবং প্রথম সূত্র। প্রথম সূত্র থেকে আমাদের প্রশ্ন আসবে। প্রথম সূত্রে বিভিন্ন আমাদের ধাপ ছিল। এরপর হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক, সিপি সিভি, এই অংশের মধ্যে আসবে। এই তাপগতি স্থানাঙ্কের সাথে সিপি সিভি এর আলোচনাও একটু চলে আসবে। এই সিপি সিভিগুলোও কিন্তু পরীক্ষাতে গ নম্বরে আসে। তো চলো আমরা সেটা সুন্দর করে এখান থেকে আলোচনা শুরু করি। এবার দেখো, শুরুতেই তাপমাত্রা স্কেল। আমরা তাপমাত্রা বলতে কী বুঝি? তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা, যে এই বস্তুটা কি অনেক বেশি ঠান্ডা নাকি অনেক বেশি গরম, এই অনুভূতিটা যেই কোয়ান্টিটির সাহায্যে আমরা পাই সেটা হচ্ছে তাপমাত্রা। সো তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। এবার তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে এটা কিন্তু নির্ধারণ করে সেই তাপমাত্রায়। তাপমাত্রাকে আমরা বিভিন্ন এককে প্রকাশ করতে পারি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, তাই না? সো এরকম আমরা হচ্ছে ৫টা স্কেলের সম্পর্ক শিখব। যেমন আমরা সেলসিয়াসের তাপমাত্রাকে আমরা কেলভিনে বানাই, বা ফারেনহাইটের তাপমাত্রাকে আমি কেলভিনে বানাইতে পারি। সো এরকম কনভার্সনগুলো একটু আমরা দেখে রাখি, সূত্রগুলো দেখে রাখি, যেন আমরা পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারি, এমসিকিউগুলো উত্তর করতে পারি। সো জাস্ট আমরা দেখো এখানে সুন্দর করে মেইন পয়েন্ট আমরা চলে যাচ্ছি সরাসরি। যে তাপমাত্রার ৫টা স্কেল ছিল, তার মধ্যে একটা স্কেল ছিল হচ্ছে সেলসিয়াস। হ্যাঁ, তো সেলসিয়াসের সাথে অন্যান্য স্কেলগুলো যে সম্পর্ক সেটা আমরা এখানে লিখে ফেলবো, ঠিক আছে? তো আমরা এখানে লিখছি হচ্ছে সেলসিয়াসের জন্য, দেখো যে হচ্ছে সেলসিয়াসের সম্পর্কে ছিল C/5। তারপর আমি লিখে নিই, তারপরে আমি এগুলোর সম্পর্কে ডিটেলস কিছু কথাবার্তা জানাই দিব। F-32 / 9। এরপরে আমাদের ছিল হচ্ছে কি, যে কেলভিন স্কেলটা ছিল K-273 / হচ্ছে কত 5। এবং আমরা আরও দুইটা স্কেলের নাম শিখবো, র্যাঙ্কিং এবং রোমার। মাঝামাঝি কিন্তু এখান থেকে প্রশ্ন আমাদের আসে। সো র্যাঙ্কিং স্কেলটা হচ্ছে RN মাইনাস কত 492, হ্যাঁ, RN মাইনাস 492 / হচ্ছে কত 9। আর আরেকটা আমাদের আছে, সেটা হচ্ছে রোমার স্কেল, সেটা হচ্ছে R/4। সো এই হচ্ছে 5টা স্কেল, যে 5টা স্কেল সচরাচর আমাদের আমরা ব্যবহার করি, বা সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত স্কেল হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সো এগুলো সম্পর্কে কিছু বেসিক কথা একটু শুনে রাখো এমসিকিউর জন্য। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে কত, যে 212 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনেরটা হচ্ছে 273 এবং 373, র্যাঙ্কিংয়েরটা 492 এবং 672, রোমারেরটা 0 এবং 80 ডিগ্রি সেলসিয়াস। 80 ডিগ্রি রোমার আসলে, হ্যাঁ, 80 ডিগ্রি রোমার। সেলসিয়াস তো এটা, বাকিগুলো হচ্ছে বিভিন্ন একক। সো এদের মধ্যে কনভার্সনগুলো তোমরা দেখে রাখলাম, যদি কখনো তোমার প্রশ্নে সেলসিয়াসের মান দেওয়া থেকে ফারেনহাইট জিজ্ঞেস করে, এই সম্পর্ক আমরা ইউজ করব, ঠিক আছে? তো একটু মনে রাখলাম আমরা। এই তাপমাত্রার স্কেলের পরে বিশেষ করে আমাদের এখানে দরকার হচ্ছে যে থার্মোমিটারের কাহিনীগুলো। বিভিন্ন রকম থার্মোমিটার কিন্তু আমাদেরকে দেয়। সো সেই থার্মোমিটারের সূত্রগুলো আমরা কীভাবে লিখব? তো সেই থার্মোমিটারের সূত্রগুলো লেখার জন্য একটা জেনারেল সূত্র আছে, সেটা হচ্ছে এরকম, যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই, আমরা লিখতে পারি হচ্ছে থিটা স্টিম মাইনাস হচ্ছে কি থিটা আইস। সো এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে, একটু পরিচয়গুলো পরে বলছি এগুলো মানে কি। আর এই পাশে হচ্ছে, তাই এটা জেনারেল সূত্র, এটাতে আমরা সবগুলা থার্মোমিটারের সূত্র লিখতে পারি, এক্স মাইনাস এক্স আইস। আর আরটা লিখতে পারি হচ্ছে আমরা যে এক্স স্টিম মাইনাস হচ্ছে কি, যে এক্স আইস। সো এক্স স্টিম মাইনাস হচ্ছে কত আমাদের, এক্স স্টিম মাইনাস হচ্ছে এক্স আই। সো এই হচ্ছে আমাদের
থার্মোমিটারের জেনারেল ফর্মুলা, যেটা দিয়ে আমরা বিভিন্ন থার্মোমিটারের সূত্রগুলো লিখতে পারি। সো একটু খেয়াল করো কীভাবে আমাদের সূত্রগুলো এখান থেকে লেখা যায়। এই থিটা বলতে বোঝাচ্ছে হচ্ছে থার্মোমিটারের কথা। থিটা আইস মানে হচ্ছে ওই যে বললাম নিম্ন স্থিরাঙ্ক, বা আমরা এটাকে বলি বরফ বিন্দু, অর্থাৎ যে তাপমাত্রায় ওই যে হচ্ছে বরফ গলতে শুরু করে বরফ বিন্দু। সো সেই বরফ বিন্দুর তাপমাত্রা নিতে হবে। তুমি যদি ফারেনহাইট স্কেল দিয়ে লিখতে চাও তাহলে ফারেনহাইটের বরফ বিন্দু নিতে হবে, নিম্ন স্থিরাঙ্কটা নিতে হবে। থিটা স্টিম হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্প বিন্দু, যে তাপমাত্রায় পানি বাষ্প হতে শুরু করে। তো সেলসিয়াস বললে সেলসিয়াসেরটা নিবা, ফারেনহাইট বললে ফারেনহাইটের বাষ্প বিন্দু নিবা। তার মানে থিটা হচ্ছে তাপমাত্রা, থিটা আইস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, থিটা স্টিম হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। থিটা তাপমাত্রায় যে ধর্মটা প্রকাশ হবে সেটা হচ্ছে এক্স, আর থিটা আইস তাপমাত্রায় যে ধর্মটা সেটা হচ্ছে এক্স আইস। যদি ধর্মের জায়গায় আমি রোদ নিই, কারণ থার্মোমিটার আমরা বানাই বিভিন্ন ধর্ম ব্যবহার করে, পারদ থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার, রোদ থার্মোমিটার। যদি রোধের ধর্ম নিয়ে আমরা থার্মোমিটারটা বানাই তাহলে আইস তাপমাত্রায় থিটা আইস অর্থাৎ নিম্ন স্থিরাঙ্কে যে রোধের মান থাকবে সেটা এখানে বসাবো, ঠিক আছে? এরকম সে হচ্ছে আমাদের জিনিস। এক্স স্টিম মানে কি, যে থিটা স্টিমে অর্থাৎ বাষ্পবিন্দুতে ওই রোধের যে মান হবে সেটা বসাবো, বা যে ধর্মটা নিব সেই ধর্মের মান বসাবো। এভাবে কাজ করে। একটা এক্সাম্পল দিলে তুমি ভালো বুঝতে পারবা। মনে করো আমরা এটা লিখতেছি হচ্ছে কি ফারেনহাইট দিয়ে আমি লিখবো, এবং হচ্ছে এখানে আমি কোন ধর্ম নিব, আমি এখানে হচ্ছে পারদের ধর্ম নিব। পারদের কোন ধর্ম নিতে হয়, দৈর্ঘ্য। পারদের দৈর্ঘ্য নিয়ে জিনিসটা দৈর্ঘ্য নিয়ে আমরা আসলে কি করি, যে পারদের আমরা থার্মোমিটারটা বানাই। সো এক্ষেত্রে তাহলে সূত্রটা কি দাঁড়াবে তুমি একটু খেয়াল করো। থিটার জায়গায় বসাবো হচ্ছে এফ, তাহলে সূত্র হবে হচ্ছে আমাদের, তাহলে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি থিটার জায়গায় লিখবো হচ্ছে কত, এফ, তাহলে লিখবো হচ্ছে এফ মাইনাস এফ আইস, থিটা আইস। থিটা আইস কত আমরা জানি, ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32, এটা লিখবো আমরা। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 212 মাইনাস কত হবে এখানে, দেখো থিটা আইস মানে কত, সেই নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 গেল। আর ওই পাশে লিখবো আমরা ধর্ম। সো পারদের ধর্ম নিয়ে আমরা কাজ করছি, যে ফারেনহাইট স্কেলে পারদের ধর্ম। হ্যাঁ, এল মানে কি বুঝাইছি আমরা, যে পারদের ধর্ম। সো পারদ এবং হচ্ছে ফারেনহাইট, পারদ, হ্যাঁ পারদ কমা হচ্ছে কি ডিগ্রি ফারেনহাইট, এটা নিয়ে আমরা স্কেলটা বানাচ্ছি। হ্যাঁ, সো এটার ক্ষেত্রে আমাদের কি হবে সেটাই আমরা এখান থেকে দেখতে যাচ্ছি সূত্রটা। সো এক্ষেত্রে কী হবে দেখো, এক্স, এক্স মানে কী হবে, পারদের তো দৈর্ঘ্য নিতে হয়। সো দৈর্ঘ্যের জায়গায় লিখবো আমরা এল। হ্যাঁ, এল মাইনাস কী হবে খেয়াল করো, এখানে কি আছে, যে আইস বিন্দু। সো আইস বিন্দুতে যে পারদের দৈর্ঘ্য থাকবে সেই আমি আইস দৈর্ঘ্যটা নিব। স্টিম, তাহলে এখানে কি হবে, স্টিম বিন্দুতে পারদের যে দৈর্ঘ্য থাকবে সেটা আমি নিব। আর একইভাবে যে আইস বিন্দুতে পারদের দৈর্ঘ্য থাকে সেটা আমি নিব। দৈর্ঘ্য নিয়ে করলে তুমি এভাবে লিখে ফেলবা, ঠিক আছে? দৈর্ঘ্য নিয়ে করলে তুমি এভাবে সূত্রটা লিখবা, দৈর্ঘ্য নিয়ে কী করলে। কিন্তু তুমি যদি মনে করো না দৈর্ঘ্য নিয়ে আমি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এই সূত্রটাই লিখতে, কিন্তু আমি চাচ্ছি এই সূত্রটা কী দিয়ে লিখতে, রোধের ধর্ম দিয়ে লিখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তোমার সূত্রের মধ্যে চেঞ্জ আসবে কোথায়, তুমি মনে করো ফারেনহাইটই চাচ্ছ, তাহলে তুমি এই কাজ করবা। তাহলে তুমি এখানে মনে করো নতুন করে সূত্র লিখতে যাচ্ছ। হ্যাঁ, নতুন করে সূত্র লিখতে যাচ্ছ, তবে সেটা আবার কী নিয়ে, রোধের ধর্ম নিয়ে। হ্যাঁ, রোধ। সো রোধের ধর্ম নিয়ে লিখলে তখন তোমাকে কী করতে হবে, জাস্ট এখানে তুমি কী করবা, এ পাশে তো ফারেনহাইটই রাখছো, তাহলে ফারেনহাইটই থাকবে, ওই পাশে তুমি চেঞ্জ করে দিবা। সো ওই পাশে তুমি কী চেঞ্জ করবা, ওই পাশে তুমি চেঞ্জ করবা হচ্ছে দেখো, এবার দৈর্ঘ্যের জায়গায় লিখবো হচ্ছে রোধ আর, মাইনাস এখানে কি লিখবা, এখানে লিখবো হচ্ছে আর আইস, কারণ আইস তাপমাত্রায় অর্থাৎ নিম্ন স্থিরাঙ্কে যে রোধের মান সেটা আমরা নিব। আর এখানে আমরা কী নেব, স্টিম তাপমাত্রায় যে রোধের মান সেটা আমরা নিব, বাষ্পবিন্দুতে প্রশ্নে দেওয়া থাকবে। আর নিম্ন স্থিরাঙ্কে যে রোধের মান সেটা আমরা নিব। সো এইভাবে করে কিন্তু সূত্রগুলো আমরা কিন্তু ম্যানিপুলেট করতে পারি, ঠিক আছে? সেলসিয়াস যদি বলতো তাহলে আমি সেলসিয়াস নিতাম, C-0, 100-0 এভাবে নিতাম আমরা। সো এই হচ্ছে আমাদের ব্যাপারগুলো, সূত্রগুলো এভাবে কিন্তু আসলে লেখা যায় এবং এরকম চলতে থাকবে, সো অন, এরকম করে তুমি যে কোনটা নিয়ে কিন্তু আসলে এরকম লিখতে পারবা। সো ব্যাপারটা একটু মাথায় রেখো এখান থেকে। এটা একটা থার্মোমিটারের ব্যাপার গেল। আরেকটা থার্মোমিটার জিনিস আছে, সেটা হচ্ছে যে আরেকটা থার্মোমিটার জিনিস হচ্ছে এক স্থির বিন্দুর ক্ষেত্রে থার্মোমিটার। হ্যাঁ, এক স্থির বিন্দুর থার্মোমিটার, এক স্থির বিন্দুর থার্মোমিটার, এক স্থির বিন্দুর ক্ষেত্রে। সো এক স্থির বিন্দুর ক্ষেত্রে আমরা থার্মোমিটারের কোন সূত্র লিখি একটু মনে করে দেখো। এক স্থির বিন্দুর ক্ষেত্রে আমরা থার্মোমিটারের সূত্র লিখি হচ্ছে এভাবে, এটা আমরা সরাসরি লিখতে পারি এভাবে, এক লাইনে লিখে ফেলে আসো আমরা, যে আমরা সূত্র দিয়ে লিখতে পারি, জেনারেল সূত্র লিখে নিই আমরা, তাহলে ভালো হবে। এপাশে লিখবো হচ্ছে আমরা, যে এভাবে লিখবো, যে টি ডিভাইডেড বাই হচ্ছে টি আর। হ্যাঁ, টি ডিভাইডেড বাই টি আর ইকুয়াল টু, এপাশে লিখবো হচ্ছে আমরা এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স টি আর। সো টি ডিভাইডেড বাই টি আর, এক্স ডিভাইড বাই এক্স টি আর, মানে কি, টি হচ্ছে তাপমাত্রা, এক্স হচ্ছে ধর্ম। তুমি মনে করো লিখতে যাচ্ছ কি দিয়ে, রোধের ধর্ম দিয়ে লিখতে যাচ্ছ, তাহলে তুমি কী করবা, সেক্ষেত্রে আমি লিখবো রোধের ক্ষেত্রে যদি রোধ নিয়ে লিখতে চাই তাহলে আমি এক্সের পরিবর্তে খালি আর লিখবো। আর পরিচয়গুলো আমি বলে দিচ্ছি। সো রোধের ক্ষেত্রে টি ইকুয়াল টু কী দাঁড়াবে দেখো,
এপাশে আমি লিখবো আর, আর নিচে লিখবো হচ্ছে আর টিআর। টিআরের মানে কি সব কিছু বলে দিচ্ছি। আর এপাশে আমাদের কি আছে, ভাগ টিআর ছিল, এই ভাগ টিআরটা আমাদের এদিকে চলে আসে গুণ টিআর হয়ে যাবে। হ্যাঁ, আর এটাকে আমি আরেক লাইন আমি একটু হিসাব করে তোমাকে লিখে দেখাচ্ছি, আর বাই আর টিআর, আর আর বাই আর টিআর, আর গুণ হচ্ছে 273.16। কি হইল ব্যাপারটা একটু বুঝিয়ে এবার আসো, লিখে নিলাম আমরা, বুঝিয়ে এবার। সো যখন তোমাকে বলবে এক স্থির বিন্দুর থার্মোমিটার, তখন আমরা এক স্থির থার্মোমিটার বা হচ্ছে ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে, বা তোমাকে এরকমভাবে বলবে যে ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে, যখন তোমাকে বলবে ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে বা ত্রৈধ বিন্দু দিয়ে তুমি এই হিসাবটা করছো, তখন সেক্ষেত্রে কী হবে, দেখো এই টি মানে হচ্ছে তাপমাত্রা, টি আর মানে হচ্ছে ট্রিপল পয়েন্ট, অর্থাৎ ত্রৈধ বিন্দুতে তাপমাত্রা। ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত, 273.16 কেলভিন, এককটাও এখানে কেলভিনে আসবে। সো এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কী দাঁড়ালো খেয়াল করছো, যে তুমি যদি এভাবে লেখো, যে এখানে যেই ধর্ম তুমি লিখতে চাও, মনে করো তুমি রোধ না, তুমি চাপ দিয়ে লিখতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবা, লিখবা হচ্ছে পি ডিভাইডেড বাই হচ্ছে পি টি আর। এটার পরিচয়টা কি খেয়াল করো, আর মানে হচ্ছে রোধ, এই থিটা তাপমাত্রায়, টি তাপমাত্রায় রোধ হচ্ছে আর, টি তাপমাত্রায় রোধ হচ্ছে এ এক্স, আর টি আর তাপমাত্রায় ধর্মটা হচ্ছে এক্স টি আর। তাহলে টি তাপমাত্রায় রোধ হচ্ছে আর এই টি আর তাপমাত্রায় রোধ হচ্ছে আর টি আর। তার মানে ত্রৈধ বিন্দুতে রোধ, ত্রৈধ বিন্দুর মানটা মুখস্থ, ত্রৈধ বিন্দুতে রোধের মান যদি দেওয়া থাকে এবং অন্য কোনো তাপমাত্রায় রোধের মান দেওয়া থাকে, সেই তাপমাত্রা বের করে ফেলতে পারবা, মানে ত্রৈধ বিন্দুর সাহায্য নিয়ে তুমি তাপমাত্রা নির্ণয় করতে পারবা। ত্রৈধ বিন্দুতে চাপের মানটা দেওয়া আছে, অন্য যে কোনো তাপমাত্রায় চাপের মানটা দেওয়া আছে, এবং 273 তুমি মুখস্থ জানো। সো এটা বসায় দিলেও কিন্তু তুমি কি করে ফেলতে পারবে, এখানকার চাপের মানটা বের করে ফেলতে পারবো। মানে এখন নতুন একটা চাপ আসছে, যেই চাপে তাপমাত্রা কত জানতে চাও, তুমি বের করে ফেলতে পারবা। সো এই হচ্ছে ব্যাপারটা, তুমি মেন উপরের সূত্রটা মুখস্থ রাখতে পারো, এটা হচ্ছে আমাদের জেনারেল সূত্র। আর এগুলো হচ্ছে আমাদের কি, নর্মালি আমরা জাস্ট এগুলো হচ্ছে বিভিন্ন কেজে আমরা সূত্র আকারে এগুলো দেখো লিখে রাখতে পারি, ঠিক আছে। সো তুমি এখান থেকে এভাবে করে একটু মনে রাখো, যখন আমাদের এরকম প্রশ্ন যদি আসে সামনে, আমরা এটা আলোচনা করবো। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখো। লাস্ট একটা জিনিস হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। সো লাস্ট একটা জিনিস, সেগুলো পরীক্ষায় মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আসতে পারে, সেটা হচ্ছে আমাদের কি, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। সো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের জেনারেল সূত্র কি, সেটাও আমি সুন্দর করে লিখে দিচ্ছি। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে তুমি লিখবা হচ্ছে এভাবে, যে থিটা মাইনাস থিটা আইস, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই হচ্ছে কি থিটা স্টিম মাইনাস হচ্ছে কি হবে থিটা আইস, থিটা মাইনাস থিটা আইস, আর থিটা স্টিম মাইনাস হচ্ছে থিটা আইস। আর ওই পাশে কি হবে, ওই পাশে হবে হচ্ছে দেখো এই সাদাটা আমরা যেই স্কেল বলবে সেই স্কেলের কাহিনী লিখবো, আর এই পাশে ফিক্সড, এই পাশে লিখবো হচ্ছে আমরা এস মাইনাস এম, নিচে লিখবো হচ্ছে বি মাইনাস এম। এটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে ফর্মুলা। কাহিনীটা কি, কাহিনী হচ্ছে এই এস মানে হচ্ছে সেই ত্রুটিপূর্ণ মান। সো এসের পরিচয় লিখে রাখো ছোটো করে, এস হচ্ছে আমাদের সেই ত্রুটিপূর্ণ মান। তোমার যদি বাসায় কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটার থাকে, তুমি সেই ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে তোমার গায়ের জ্বর মাপছো, সেটা ভুল আসবে। তো এই ত্রুটিপূর্ণ মানটা দেখে তুমি কিন্তু সঠিক মানটা বের করে ফেলতে পারবা ক্যালকুলেশন করে। সো এস হচ্ছে সেই ত্রুটিপূর্ণ মান, এম হচ্ছে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট বা আমরা কি বলতে পারি, যে হচ্ছে গলন, বা হচ্ছে গলনের ক্ষেত্রে যে মানটা, হ্যাঁ, নিম্ন বিন্দুতে যে মানটা সেটা থার্মোমিটারে। আর বি হচ্ছে বয়লিং পয়েন্ট, হ্যাঁ, ঊর্ধ্ব বা বাষ্প বিন্দুতে মান, এটা হচ্ছে নিম্ন বিন্দু বা হচ্ছে বরফ বিন্দু। এম হচ্ছে বরফ বিন্দু, আর বি হচ্ছে বাষ্প বিন্দু। এম হচ্ছে কি বরফ বিন্দু, তুমি দেখবা প্রশ্নে লেখা আছে যে বরফ বিন্দু, বরফ গলন, এই জন্য এম মেল্টিং। আর বি হচ্ছে কি বয়লিং, সেটা হচ্ছে বাষ্প বিন্দু, হ্যাঁ, বরফ বিন্দু। আর এটা হচ্ছে আমাদের কি বাষ্প বিন্দু। সো বরফ বিন্দু এবং হচ্ছে বাষ্প বিন্দু, ঠিক আছে। সো বড় বিন্দু বাষ্প বিন্দু বুঝতে পারলাম। আর এই পাশে হচ্ছে তুমি লিখবা তোমার কোন স্কেলের থার্মোমিটার, তোমার সেলসিয়াসের থার্মোমিটার থাকতে পারে, ফারেনহাইটের থার্মোমিটার, তোমার ত্রুটিপূর্ণ থার্মোমিটার থাকতে পারে। সো সেলসিয়াস হলে তখন তুমি থিটার জায়গায় লিখবা সেম আগের মতো C-0, আর সেলসিয়াসের স্টিম পয়েন্ট কত বলছিলাম, যে 100 বলছিলাম। সো 100 - 0, তাহলে এখানে তুমি কি লিখবা, এই যে এখন তোমার দেখো একটা সূত্র হয়ে গেল, সেলসিয়াসের জন্য সূত্র হয়ে গেল। তুমি যদি চাও না ফারেনহাইট দিয়ে লিখবো, তাহলে সেক্ষেত্রে কি লিখবা, যদি প্রশ্নে দেখো ফারেনহাইট দিয়ে কথাবার্তা বলা আছে, তো ফারেনহাইট লিখতে হবে। সো F-32, আর ঊর্ধ্ববিন্দু কত আমাদের, যে 212 মাইনাস কত 32, আর সমান সমান কি আসবে, এখানে আসবে হচ্ছে S-M, আর B-M তো থাকবেই। আর এখানকার এই F, এটা হচ্ছে প্রকৃত মান, বা C, এটা হচ্ছে প্রকৃত মান। এই থিটাটা হবে সেই প্রকৃত মান। তোমার পরীক্ষায় কি বলবে, যে হচ্ছে তোমাকে পরীক্ষায় বলবে হচ্ছে ত্রুটিপূর্ণ মান এত হলে প্রকৃত মান কত। সো প্রকৃত মান মানে এফ, প্রকৃত মান মানে সি। তুমি কোনটা নিয়ে কাজ করবা, এই সূত্র না এই সূত্র?
দেখবা পরীক্ষাতে কি দিয়ে মান দাও, যদি পরীক্ষায় তুমি খেয়াল করো সেলসিয়াসের কথাবার্তা বলছে তাহলে সেলসিয়াস দিয়ে করবা, আর যদি দেখো ফারেনহাইট দিয়ে চাইছে ফারেনহাইটের মান দেওয়া আছে প্রশ্নে উদ্দীপকে ফারেনহাইটের সূত্র লিখবা, এভাবে একইভাবে অন্যগুলোও তুমি লিখতে পারবা। সো এই হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ মানে ফর্মুলা। সো আমরা এখন সবগুলো ফর্মুলা দেখে ফেললাম এখান থেকে। এরপর দেখি আমরা তাপগতিবিদের শূন্যতম সূত্র, এটা ক নম্বরের জন্য খুব ভালো মতো একবার পড়ে রাখবো। সূত্রটা কি বলা হয়েছিল তাপগতিবিদের শূন্যতম সূত্রে, যে দুইটা বস্তু যদি কি থাকে, দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথম দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। সেটা আমরা ক নম্বরের জন্য একটু পড়ে রাখবো, কারণ পরীক্ষাতে আমাদের আসে। তাপগতিবিদের শূন্যতম সূত্র হচ্ছে ঠিক আমরা কিসের ধারণা পাই, আমরা এই যে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু আমাদের এই থার্মোমিটার কিন্তু তাপগতিবিদের শূন্যতম সূত্রের প্রয়োগ আসলে এখান থেকে কিন্তু বানানো হয়েছে, এবারটা মাথায় রাখতে পারো। আমরা বিশেষ করে এখান থেকে শিখতে চাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি বলা হয়েছে, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলা হয়েছে যদি কোনো সিস্টেমে আমরা কিছু পরিমাণে তাপ শক্তি দেই এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে এবং বাকি অংশ দ্বারা কাজ সংগঠিত হবে। তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, সবাই কিন্তু পড়েছো এটা, যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, যেখানে ডিকিউ মানে তাপ শক্তির পরিবর্তন, ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিডব্লিউ মানে কৃত কাজ। মাঝে মাঝে আমাদের এই জিনিসটা দেওয়া থাকে না, আমাদের কোন জিনিসটা দেওয়া থাকে না, এই ডিডব্লিউ এর মানটা দেওয়া থাকে না। সো ডিডব্লিউ দেওয়া না থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ডিডব্লিউ এর পরিবর্তে বসাই দিব হচ্ছে পি ইন্টু ডিভি। পি মানে হচ্ছে চাপ আর ডিভি মানে হচ্ছে কি আয়তনের পরিবর্তন, ডিভি শুধু ভি কিন্তু না, ডিভি আয়তনের পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জেনে রাখলাম তাপগতিবিদ্যার সূত্রটা, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে উদ্দীপকে এত তাপ দেওয়া হয়েছে, এই চাপ বাড়ছে, এই আয়তন বাড়ছে, এরকম পরিবর্তন হয়েছে, তাহলে উদ্দীপকের এই প্রক্রিয়াটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা। যদি কখনো তোমাকে এরকম জিজ্ঞেস করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমর্থন করে কিনা, তখন আমরা এই কাজটা করব। আমরা যখন এরকম জিজ্ঞেস করবে তাপগতিবিদ্যা প্রথম সমর্থন করে কিনা, তখন তুমি এই কাজটা করবা যে ডিইউ এর মান এবং হচ্ছে ডিডব্লিউ এর মানটা তুমি আগে বের করবা, এভাবে বের করবা, বের করে দেখবা এই মানটা যোগটোগ করার পরে ডিকিউ এর সমান আসছে কিনা। তার মানে যদি ডিকিউ সমান সমান ডিডব্লিউ হয় এইটুকু বের করবা, আবার এইটুকু দেওয়া থাকবে বা বের করবা, যদি দুটো সমান হয় তাহলে বলবো যে হ্যাঁ তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমর্থন করে, হ্যাঁ, বা শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে, এভাবে তোমাকে জিজ্ঞেস করবে, উত্তর দিয়ে দিবা। আশা করি বুঝতে পেরেছো তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমর্থন করে কিনা জিজ্ঞেস করে এভাবে। সো আমরা এখানে একটা জিনিস শিখে রাখবো এই পেজে, সেটা হচ্ছে ডিকিউ মানে তোমরা বুঝলাম তাপ শক্তির পরিবর্তন, এই মানগুলো প্লাস মাইনাস হতে পারে। সো আমরা এখানে লিখে রাখি একটু, হ্যাঁ। সো ডিকিউ এর মানটা আমাদের প্লাস মাইনাস হতে পারে, সেটা লিখে রাখি। সো দেখো এখানে এই ডিকিউ মানে কি বলছিলাম, তাপশক্তির পরিবর্তন। এই তাপশক্তির পরিবর্তনটা প্লাস কখন হবে, এই ডিকিউ এর মানটা প্লাস হবে যদি বলে তাপশক্তি কি হয়েছে, গৃহীত হয়েছে, কোনো একটা সিস্টেম তাপশক্তি গ্রহণ করেছে, তাপশক্তি গৃহীত হলে প্লাস। তো এই ব্যাপারটা মাথায় রাখবো, তাপশক্তি গৃহীত হলে সেটা কি হবে, প্লাস হবে। তো তুমি এটা খেয়াল রাখো, তাপশক্তি গৃহীত হলে হচ্ছে প্লাস। সে একইভাবে যদি তোমাকে বলে যে তাপশক্তি গৃহীত হয়নি, তাপশক্তি বর্জিত হয়েছে, সো এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু এরকম গ্রহণ বর্জনের কথা বলবে, তখন তোমাকে বুঝে নিতে হবে। তো তোমাকে যদি বলে তাপশক্তি কি হয়েছে, তাপশক্তি গৃহীত হয়নি, বর্জিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তখন সেক্ষেত্রে আমরা লিখে দিব হচ্ছে যে হ্যাঁ এটা তাহলে লিখে কী হবে, মাইনাস হবে। হ্যাঁ, সো তোমার কাজ হচ্ছে এটা তাপশক্তি বর্জিত। সো তাপশক্তি যদি বর্জিত হয়, হ্যাঁ, সো তাপশক্তি বর্জিত হলে হচ্ছে মাইনাস। এই তাপশক্তির পরে আমাদের আসবে হচ্ছে, মনে করো আমরা লিখি কি ডিইউ এরটা লিখি, যে ডিইউ কখন হচ্ছে প্লাস কখন হচ্ছে মাইনাস। সো ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, বাংলাগুলো লিখে রেখো যারা কম মনে থাকে, আর আমি কিন্তু সাইডে লিখে দিচ্ছি। সো ডিইউ মানে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তাহলে বুঝবা কি যে ডিইউটা প্লাস হবে। যদি কখনো প্রশ্নে বলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, তখন তুমি ডিইউ এর মানটা বসাবা কিন্তু প্লাস দিয়ে বসাবা, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, সো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। আর এই ডিউ এর মানটা যদি আমাদের কী হয়, নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস হবে। সো তুমি যদি বলে কোন একটা সিস্টেম অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে কি, যে ভিতরের অভ্যন্তরীণ শক্তি কাজে লাগায় সে কাজ টাজ করতেছে, তাই তার ভিতরের শক্তি কমে গেল, তো এটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি হ্রাস। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে আমরা ডিউটা মাইনাস ব্যবহার করি। এবং একইভাবে আমাদের আরেকটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিডব্লিউ। হ্যাঁ, সো ডিডব্লিউ এর ক্ষেত্রে কী হবে দেখো, তো ডিডব্লিউ এর ক্ষেত্রে আমরা লিখে দিচ্ছি ডিডব্লিউ কখন প্লাস হবে, তো যদি তোমাকে বলে যে সিস্টেম কর্তৃক কাজ হয়েছে, হ্যাঁ, সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে, সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে,
তো তুমি দেখো কাজের মানটা প্লাস আসে, তুমি বুঝবা কি এখানে সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়েছে, সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে, সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে হচ্ছে প্লাস। আর যদি কি হয় সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে যে সিস্টেমের উপরে কাজ সম্পাদিত হবে, তো সেক্ষেত্রে হবে মাইনাস। তো সেটা লিখে রাখো যে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলে, সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলে সেক্ষেত্রে আমরা বলি কি ডিডাব্লিউটা হবে মাইনাস। সো এই যে তিনটা পয়েন্ট তোমাকে একটু মনে রাখতে হবে মাস্ট। এই যে আমি বললাম একটা ঘ নম্বর প্রশ্ন আসে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমর্থন করে কিনা, বা তাপগতি প্রথম সূত্র মেনে চলে কিনা, বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কিনা, তখন তুমি কি করবা এই কাজটা করবা, ডিকিউ বের করবা আলাদা, ডিইউ প্লাস জিডাব্লিউ আলাদা বের করবা, বের করে দেখবা যে এই দুইটা মান সমান আসছে কিনা। যদি সমান আসে তাহলে বলবো যে ইয়েস, কি হবে যে হ্যাঁ তাপগতির প্রথম সূত্র সমর্থন করে। তবে সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ডিকিউ প্লাস কখন হবে তাপশক্তি গৃহীত হলে, মাইনাস কখন হবে বর্জিত হলে, ডিডাব্লিউ প্লাস কখন হবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে, ডিইউ মাইনাস কখন হবে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে। এবং আরেকটা কথা মনে রাখবা, ডিইউ এর মানটা নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা যদি পরিবর্তন হয়, তাপমাত্রা যদি বাড়ে তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা হ্রাস পাইলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তাপমাত্রা স্থির থাকলে অভ্যন্তরীণ শক্তিও স্থির থাকে। ব্যাপারটা মাথায় রাখবো, ঠিক আছে। আর যদি আমাদের ডিডাব্লিউ লেখা না থাকে সেক্ষেত্রে আমরা কি লিখবো, ডিডাব্লিউ লেখা না থাকলে আমরা তার পরিবর্তে পিডিভি কিন্তু লিখতে পারবো। হ্যাঁ, সো এই ব্যাপারটা তুমি এখান থেকে শিখে ফেললা। ওকে ডান। সো এইটা আমাদের একটা জিনিস এখান থেকে গেল। এরপরে তুমি খেয়াল করো আমাদের কি আছে, এরপরে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা বিভিন্ন প্রয়োগ দেখব যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আসলে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি কাহিনী ঘটে। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ায়। সো লিখে নিচ্ছি আমরা এখানে যে সমষ্ণ প্রক্রিয়ায়, সো সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের এখান থেকে কি কি ঘটনা ঘটে। সো একটু সুন্দর করে লিখে ফেলো যে সমষ্ণ প্রক্রিয়ার সবগুলো কথা আমরা নোট করে ফেলি এখান থেকে, যে সমষ্ণ প্রক্রিয়া, হ্যাঁ যে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কি কি ঘটে। সো সমষ্ণ প্রক্রিয়ার প্রথম কথা, সমষ্ণ প্রক্রিয়া মানে কি তাপমাত্রা স্থির। আর একটু আগে তোমাকে আমি বলে আসলাম তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না, অভ্যন্তরীণ শক্তিও স্থির থাকবে, তার মানে পরিবর্তন হবে না, তার মানে ডিইউ শূন্য হবে। আর ডিইউ যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা সূত্র কি লিখতে পারবো, ডিকিউ সমান সমান হচ্ছে ডি ডাব্লিউ। সো পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আছে ডিকিউ সমান সমান ডি ডাব্লিউ কেন হয়, কখন হয়, এগুলো অভ্যন্তরীণ পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হলে এই ঘটনা ঘটে। কোথায় ঘটে, সমষ্ণ প্রক্রিয়াতে। ডান। এরপরে আমাদের এখান থেকে জানতে হয় সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ, এটা পরীক্ষা জিজ্ঞেস করে, অনেক বেশি আসে এবং ঘ নাম্বার সব এটা দিয়ে তোমাকে করতে হবে। সো এই প্রক্রিয়াতে কৃতকাজ, সমষ্ণ প্রক্রিয়াতে তোমার কৃতকাজ, তাহলে সুন্দর করে তুমি নোট করে ফেলো যে সমষ্ণ প্রক্রিয়াতে কৃতকাজগুলো আমরা কিভাবে লিখতে পারি। সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ তাহলে ডাব্লিউ সমান সমান তুমি লিখবা এইভাবে লিখতে হয়, এনআরটি লন সাথে কি আসবে V2 ডিভাইডেড বাই হচ্ছে V1। এখানকার V2 আর V1 মানে কি শেষ আয়তন ডিভাইড বাই আদি আয়তন। হ্যাঁ, V2 V1 এই জায়গায় তুমি লিখতে পারো V4 বাই V3 হতেই পারে, শেষ আয়তন ডিভাইড বাই আদি আয়তন। সো কৃতকাজ সমান সমান কি হবে, ডাব্লিউ সমান সমান এনআরটি লন V2 বাই V1। আমরা এটার পরিবর্তে কিন্তু আরও লিখতে পারি, যদি দেখো তুমি এখানে কি দেখো যে V2 V1 দেওয়া নাই, তো সেক্ষেত্রে কিন্তু এমন হতে পারে এনআরটি লন এই V2 V1 এর পরিবর্তে হতে পারে কি P1 বাই হচ্ছে P2, কারণ P আর V হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, সেই ব্যাপারটা মাথায় রাখবা। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এরকম লিখি যে সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকলে কি লেখা যায়, P1 V1 সমান হচ্ছে P2 V2। তার মানে এখানে লেখা ছিল V2 বাই V1, তার মানে আমি লিখতে পারবো P1 বাই P2, যেখানে P1 মানে কি আদি চাপ, P2 মানে শেষ চাপ। সো এইভাবে লেখা যায় কিন্তু। হ্যাঁ, সো এই দুটো কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে তোমাকে। সো পরীক্ষায় মনে করো একদম তুমি 3 নাম্বার পায়ে বসে আসো, এই যে তুমি সূত্রটা খালি ভালো করে মনে রাখো। সো ডাব্লিউ সমান এনআরটি লন V2 বাই V1, ডাব্লিউ সমান এনআরটি লন P1 বাই P2, কাজের একক কী হবে জুল। সো এখান থেকে মেন এই ইনফরমেশনটুকু তুমি মনে রাখবা। সমষ্ণ প্রক্রিয়ার পরে আমরা এখানে দেখবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমাদের এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কীরকম হয়। সো আমরা এখান থেকে লিখে ফেলি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কিছু এমন একটা প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া মানে একটু বললামই যে তাপমাত্রা স্থির থাকে। এখানে তাপমাত্রার পরিবর্তন হতে পারে, সমস্যা নাই, কিন্তু এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান ঘটবে না। হ্যাঁ, তাপের কোনো আদান প্রদান ঘটবে না, তার মানে এখানে তাপের কোনো আদান প্রদান হয় না। তাহলে এই প্রক্রিয়া আমরা লিখে নিচ্ছি কয়েকটা কথা। এই প্রক্রিয়া কি হয় যে তাপ শক্তির কোনো আদান প্রদান হয় না। হ্যাঁ, তাপের আদান প্রদান হয় না, তাপ কুপরিবাহী এভাবে লিখে রাখি আমরা, তাপ কুপরিবাহী, তার মানে তাপের কোনো আদান প্রদান হয় না।
আর তাপের যদি আদান প্রদান না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা কি বলবো যে ডিকিউ এর মানটা শূন্য হবে, তাপ শক্তির কোনো পরিবর্তন হয় না, এখানে তাপের কোনো আদান প্রদান হয় না, তাপ শক্তির পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি দাঁড়াবে? আমরা জানতাম হচ্ছে ডিকিউ সমান সমান কি জানতাম? ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। সেক্ষেত্রে আমরা এরকম পাই যে ডিকিউ সমান সমান পাই হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা হচ্ছে আমাদের সেই জিরো সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ সেক্ষেত্রে হবে। আর যদি এক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করে এক্ষেত্রে কৃতকাজ কত, যখন তুমি বুঝবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তুমি বুঝবা কিভাবে? আরও কিছু কথা দেখে বুঝবা। যদি বলে একটা প্রক্রিয়াতে হঠাৎ চাপ দ্বিগুণ করা হয়েছে, হ্যাঁ, বা খুব দ্রুত চাপ দ্বিগুণ করা হয়েছে, খুব দ্রুত আয়তন দ্বিগুণ করা হয়েছে, যে হঠাৎ দ্রুত, এই কথাগুলো যদি বলে তাহলে তুমি বুঝবা রুদ্ধতাপীয়। বা যদি বলে তাপ কুপরিবাহী, বুঝবা রুদ্ধতাপীয়। বা যদি বলে এন্ট্রপি স্থির আছে, বুঝবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো এই প্রক্রিয়াতে কাজ কী হবে সেটা লিখে ফেলো, কারণ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এইটা দিয়েই কিন্তু, এই সমষ্ণ আর রুদ্ধতাপীয় দিয়েই কিন্তু তুমি দেখবে অনেক প্রশ্ন, সব ম্যাক্সিমাম প্রশ্নটা দিয়ে। সো সেক্ষেত্রে কৃতকাজ কী হবে? এই রুদ্ধতাপের ক্ষেত্রে কৃতকাজ হবে হচ্ছে এরকম যে এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, আর সাথে কী হবে? T1 মাইনাস T2। সব মেন কথা হচ্ছে আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। এখন তুমি T4 মাইনাস T3 লেখো, T2 মাইনাস T1 লেখো, ডাজেন্ট ম্যাটার, খালি মনে রাখতে হবে এনআর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান যদি লিখি তাহলে আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। শেষ তাপমাত্রা অবশ্যই কেলভিনে, এন মানে মোল সংখ্যা, আর মানে মোলার গ্যাস ধ্রুবক, এগুলো ফিক্সড। আগের অঙ্কে ছিল আমাদের এখানে, আগের অঙ্ক এই অঙ্কের সব জায়গায় কিন্তু আর এর মানটা কত বসাবো আমরা? 8.314 কিন্তু বসাবো। হ্যাঁ, এখানেও কিন্তু আর এর মানটা অন্য কোনোটা বসানো যাবে না, এখানে যে আর আছে এসআই একক এটাই বসাতে হবে, 8.314 এটাই তুমি বসাবা। তাপমাত্রা তো অবশ্যই কেলভিনে, সমস্যা নাই। সো এরপরটা দেখো এনআর ডিভাইডেড গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2। তো এই সূত্রটা খুব ভালো মতো মনে রাখো। সো এটা খুব ভালো মতো মনে রাখলে কিন্তু তুমি 4 নাম্বার পাওয়া যাবে। আসলে এখান থেকে 4 মার্কসের প্রশ্ন আসে এগুলো দিয়ে। সো এনআর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2। সো গেল আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমাদের ইনফরমেশনগুলো। এবার আমরা সেম একইভাবে লিখে ফেলি হচ্ছে কোন প্রক্রিয়াতে? রুদ্ধ হচ্ছে সম আয়তন। সো সম আয়তন নামের মধ্যেই বুঝতে পারছো সম আয়তন প্রক্রিয়া। তো সম আয়তন প্রক্রিয়াতে কী ঘটবে? যে সম আয়তন প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া আয়তন স্থির থাকবে, তার মানে ডিভি সমান সমান শূন্য হবে। আর ডিভি যদি শূন্য হয়, ডিভি শূন্য হয়, আর ডিভি শূন্য হলে আমাদের এখানে আসলে কি হয়? ডিডাব্লিউ এর মানও শূন্য হয়, কারণ আমরা জানতাম ডিডাব্লিউ সমান সমান পিডিভি। আর এক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল হচ্ছে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। সেক্ষেত্রে আমাদের হবে ডিকিউ সমান সমান ডিইউ। ডিকিউ সমান সমান হচ্ছে আমাদের কি হবে? ডিইউ হবে। ঠিক আছে, যে সম আয়তন প্রক্রিয়াতে ডিকিউ সমান সমান ডিইউ, এটা আমরা লিখতে পারবো। ওকে, গেল। আর এখানে কাজের সূত্র কি? এখানে কৃতকাজের সূত্র তো আসলে নাই, কারণ কাজের মানটা শূন্যই হয়। তাহলে কৃতকাজ যদি আমাকে জিজ্ঞেস করে কখনো সম আয়তন প্রক্রিয়ায়, তাহলে বলবা কি? কাজের মান শূন্য হবে। শেষ, খালি বলে দেবা কাজের মান শূন্য হবে, কারণ এখানে আয়তন কি আছে? স্থির আছে। শেষ হয়ে গেল। সম আয়তনটা তুমি মনে রাখলা। এরপর তোমাকে মনে রাখতে হবে হচ্ছে সমচাপেরটা। তাহলে এই হচ্ছে আমাদের সবগুলা প্রসেস, আসলে সবগুলা প্রসেস আসলে আমাদের যে গেল সমচাপে। আমরা দেখি হচ্ছে সমচাপ। সেই প্রসেসগুলো দিয়ে কিন্তু তোমাকে কাজের মান বের করতে বলবে, সৃজনশীলে প্রচুর বের করতে বলবে। তুমি দেখো যে ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে তুমি এই জিনিসগুলো পাবা। সো সমচাপ, সমচাপের বেলায় কী হবে? চাপ স্থির থাকবে, সহজ কথা। চাপ স্থির থাকবে, চাপের পরিবর্তন শূন্য হবে, কিন্তু চাপ স্থির থাকে। কিন্তু আমাদের সূত্রের মধ্যে কোথাও কিন্তু ডিপি নাই, চাপের পরিবর্তন নাই। তো সেক্ষেত্রে আমাদের তাপগতিবিদের প্রথম সূত্রে কোনো পরিবর্তন হয় না। সো আমরা সেক্ষেত্রে যেটা ছিল সেটাই লিখতে পারি। ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে কত? আমাদের ডিডাব্লিউ। আমরা কিন্তু এটাই লিখতে পারি। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এটাই লিখতে পারি। আর আমরা একটা কাজ করতে পারি এক্ষেত্রে, যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কৃতকাজটা আমাদের পরীক্ষায় এটা আমাদের বেশ ভালোই কাজে লাগে। হ্যাঁ, কৃতকাজ যখন তোমাকে বের করতে বলবে এই সমচাপ প্রক্রিয়ায়, তখন তুমি লিখবা সমচাপ প্রক্রিয়ার কৃতকাজ ডাব্লিউ সমান সমান কি? পি ইন্টু হচ্ছে কত? ডিভি, পি ইন্টু ডিভি। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। সো আমরা এখান থেকে এটা বের করে রাখি। তো তুমি এই যে সবগুলো ধাপে কিন্তু কাজের মানটা পেয়ে গেলে এবং মেন কথাটুকু তুমি পেয়ে গেলে। এতটুকু কথা তোমার মনে রাখলেই এনাফ কিন্তু। সো এইটুকু তুমি বিশেষ করে মনে রাখো, আর আগে যেগুলো নোট খাতে আছে সেগুলো তো মনে রিভিশন দিবা, মনে রাখবাই। সো গেল আমাদের এখানকার জিনিসটুকু, সমচাপ, সম আয়তন, তারপর হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়, তারপর হচ্ছে সমষ্ণ, সব প্রক্রিয়াগুলোতে কৃতকাজের মান এবং কোন প্রক্রিয়া কী ঘটবে সেটা। এবার এইটুকু জিনিস জানার পর তোমাকে আরও একটু জানতে হবে, হচ্ছে সিপিসিভি। তো সিপিসিভিটা কি? সিপি হচ্ছে স্থির চাপে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সিপি মানে কি? স্থির চাপে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সো সিপি সমান আমরা কি লিখতে পারি?
সিপি সমান লিখতে পারি হচ্ছে আমরা এইভাবে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তো সিপি ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে এইভাবে যে ডি কিউ ডিভাইডেড বাই হচ্ছে এন ইন্টু হচ্ছে ডিটি, এটা হচ্ছে সিপি এর সূত্র। বা যখন আমরা সিভি লিখি, সিভি মানে কি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তাহলে জিনিসটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। স্থির চাপে বললে পি আর স্থির আয়তন বললে হচ্ছে ভি, এটাকে বললে আমরা মোলার আপেক্ষিক তাপ। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, দুধ ভাত না যে এগুলো খালি সূত্র দেখে রাখলাম তা না, এগুলো কিন্তু সৃজনশীলে আসবে। সো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। সো মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে বললে সিপি, স্থির আয়তনে বলা হচ্ছে সিভি। তো সিভি এর সূত্রটা কি, সিভি এর সূত্রটাও অনেকটা এরকমই, যে ডি কিউ ডিভাইডেড বাই হচ্ছে এন ইন্টু হচ্ছে ডিটি, মানে কি খেয়াল করো, ডি কিউ মানে তাপ শক্তির পরিবর্তন, এন হচ্ছে মোল সংখ্যা, ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানকার ব্যাপারটা। সো এবার যখন স্থির আয়তন হয়, আমরা কি এখান থেকে একটু সূত্রগুলো একটু আমরা এখান থেকে একটু সামারি করে রাখি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো। সো আমরা এখান থেকে একটু সূত্রগুলো একটু সুন্দর করে রাখি, খেয়াল করো যে তুমি দেখো এখানে কি আমাদের আছে, সিপি সমান ডিকিউ এন ইন্টু ডিটি, ডিকিউ ডিভাইড বাই এন ইন্টু ডিটি, অর্থাৎ এখান থেকে আমরা অর্থাৎ না দিয়ে কাজ করি, নিচে লিখে দিই আর এটাকে আমরা অন্য পাশে লিখি আর কি, তাহলে সুবিধা হবে। সেখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে চাইলে আমরা ডিকিউটা লিখতে পারবো যে ডিকিউ সমান সমান হচ্ছে এন, হ্যাঁ, ইন্টু সিপি ইন্টু ডিটি। সো মাঝে মাঝে তোমার কি হবে, এটা বের করা দরকার হবে, তোমাকে বলবো ডিকিউ বের করো, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে ডিকিউ বের করো। সো এই মান দেওয়া থাকবে, তুমি লিখবা এন সিপি ডিটি, ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন, 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি হয়েছে, তাহলে পরিবর্তন কত 10, এই 10 নিতে হবে। সো এন সিপি ইন্টু ডিটি। আর যদি তোমাকে এটা বের করতে বলে স্থির আয়তনেরটা, হ্যাঁ, স্থির আয়তনটা বের করতে বলছে, সেক্ষেত্রে কী হবে দেখো, স্থির আয়তনের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, ডিকিউ সমান সমান তাহলে কি দাঁড়াচ্ছে এন সিভি ইন্টু ডিটি। সো এক্ষেত্রে আমরা এন সিভি ইন্টু ডিটি বের করতে, ডিকিউ বের করতে পারি। তবে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এক্ষেত্রে সিভির বেলায় আমরা ডিকিউ এর পরিবর্তে আসলে এরকম ডিইউ লিখতে পারি। সো ডিইউ লিখতে পারি এন সিভি ডিটি। তুমি এখন বলো যে ভাই এটা তো বিটলামি হলো, কেন লেখা গেল, এখানে দুইটাই লেখা যাবে, যে ডিকিউ যে কথা আর ডিইউ একই কথা, এখানে সিভি এর ক্ষেত্রে ডিকিউ আর ডিইউ একই কথা। কেন, দেখো এটা সমায়তন, স্থির সমায়তন, সমায়তন প্রক্রিয়া কি হইতো, ডিকিউ সমান ডিইউ লেখা যেত, কিনা, হ্যাঁ অবশ্যই লেখা যেত। তো সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি লিখতে সমায়তন, স্থির আয়তন, স্থির আয়তন এটা, তাহলে সিভিটা কখন স্থির আয়তনে, এটা হচ্ছে স্থির আয়তনে। সো স্থির আয়তনে বিধায় আমরা লিখতে পারবো কি, যে এই যে আমরা এখান থেকে লিখতে পারবো ডিকিউ সমান এন সিভিডিটি, ডিইউ সমান এন সিভিডিটি, একই জিনিস, ঠিক আছে। সো এটা আমাদের এখান থেকে গেল স্থির আয়তনে। আর এটা আমাদের কি ছিল, স্থির চাপে, স্থির চাপে, হ্যাঁ স্থির চাপে। সো এখান থেকে তুমি যদি মনে করো না আমি এখান থেকে ডিইউ বের করতে চাই, তো এখান থেকে ডিইউ তুমি কীভাবে বের করবা, ডিইউ বের করতে পারবা, তখন তোমাকে এটা বের করতে হবে যে ডিইউ সমান আমরা কি জানি, যে ডিকিউ মাইনাস ডিডাব্লিউ, কারণ ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ ছিল, সেখান থেকে তুমি এভাবে করে বিয়োগ করে সিস্টেম করে তুমি ডিকিউ চাইলে বের করতে পারো যদি তোমার দরকার হয়, ঠিক আছে। সেখান থেকে তুমি এই দুইটা জিনিস সুন্দর করে মনে রাখো, এবং এক্সট্রা কিছু জিনিসপাতি মনে রাখবো, সিপি সিভি এর মধ্যে কিছু সম্পর্ক আছে, সেগুলো আমরা চলো এখান থেকে সুন্দর করে এই যে মাঝামাঝি লিখে রাখি দুজনের আর কি। এখানে কী কী মনে রাখবো আমরা, যে সিপি ডিভাইডেড বাই সিভি সমান সমান হচ্ছে গামা, সিপি আর সিভি এর অনুপাতকে আমরা বলি গামা। এটা আমাদের একটা সূত্র গেল। তারপর হচ্ছে আমাদের সিপি বাই সিভি সমান সমান গামা। আমরা এখানে আরও সূত্র লিখি হচ্ছে এভাবে, সিপি মাইনাস সিভি সমান সমান হচ্ছে আর, সিপি আর সিভির মধ্যে সম্পর্ক এই যে গামা। এখন তুমি বলছো ভাই গামা মানে কি, গামা মানে তো ভুলে গেছি। এই গামা হচ্ছে যে আমাদের এক পরমাণু বা দ্বিপরমাণু বা বহু পরমাণুর ক্ষেত্রে গামার ভিন্ন মান থাকে আর কি, হ্যাঁ। সো এই গামাটা কি হয় যে 1.33 হতে পারে, এই গামার মানটা হতে পারে কত 1.40 হতে পারে, এই গামার মানটা হতে পারে 1.67 হতে পারে, ডিপেন্ড করে কোন ক্ষেত্রে। 1.33 হয় বহু পরমাণুকের ক্ষেত্রে, বহু পরমাণুক পরীক্ষায় বলে দিবে, উল্লেখ করবে বহু পরমাণুক গ্যাস, বা তোমাকে বলতে পারে এইভাবে করে যে হচ্ছে বহু গ্যাস না বলতে পারে কি, তোমাকে বলতে পারে হচ্ছে যেমন CO2 বা হচ্ছে CH4 এরকম বলতে পারে। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা হচ্ছে গামার মানটা ব্যবহার করি 1.40, প্রশ্নে উল্লেখ থাকে, আর উল্লেখ না থাকলে নিজেরাই বসাবো। আর এটা হচ্ছে আমাদের কত 1.67 হচ্ছে এক পরমাণুক, হ্যাঁ এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। সো এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে, সো উদাহরণগুলো আমরা সাইডে এখানে লিখে রাখি, যেমন হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড, বা তোমাকে বললো হচ্ছে মিথেন,
ইত্যাদি। এখানে বললো তোমাকে হচ্ছে হাইড্রোজেন বা তোমাকে বললো নাইট্রোজেন বা বললো অক্সিজেন, এদের ক্ষেত্রে এখানে তোমাকে বলতে পারে কি যে নিয়ন বা হচ্ছে হিলিয়াম, এরকম যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা গামার মানটা এটা ব্যবহার করি। আর এখানে দুইটা সূত্র দেখতে পাচ্ছ, তোমার কিন্তু কাজে লাগবে। সিপি মাইনাস সিভি সমান সমান হচ্ছে আর, ঠিক আছে। তুমি এখান থেকে এই জিনিসগুলো একটু সুন্দর করে মনে রাখো। তাহলে সূত্রগুলো আমি একটু স্টার করে দিচ্ছি। এখানে এই দুইটাই জিনিস, এই দুইটা, এটা মনে রাখা মানে এটা মনে রাখা এটা একই তো কথা, ঠিক আছে। তো এখানে হচ্ছে বিশেষ করে এটা। তো তুমি এখান থেকে সুন্দর করে একটু মনে রাখো, স্থির চাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দয় হচ্ছে সিপি এবং সিভি। এদের ফর্মুলাগুলো তোমার সহজে কাজে লাগবে। ডিকিউ সমান এন সিভিডিটি, ডিকিউ সমান এন সিভিডিটি বা ডিইউ সমান এন সিভিডিটি। স্থির চাপে বললে এটা নিবা, স্থির আয়তনে বললে এটা নিবা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপারটা। আশা করি এখান থেকে বুঝতে পেরেছো। আর এটা কোনো কাজে লাগাইতে হবে। সিপি মাইনাস সিবি সমান আর, সিপির মান দেওয়া থাকলে সিভির দরকার হলে আর এর সাহায্য নিব, সিপি মাইনাস সিবি সমান আর অথবা সিপি ভাগ সিভি সমান সমান গামা। এইটুকু আশা করি এখান থেকে আমরা মনে রাখতে পারবো। সো এই ছিল হচ্ছে আমাদের এইখানকার অংশগুলো। এখানে আমাদের আরেকটা জিনিস একটু অ্যাড হবে, সেটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের তাপগতীয় স্থানাঙ্ক। হ্যাঁ, সেখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি। আরেকটা সূত্র আমাদের এখানে বেসিক্যালি অ্যাড হবে, সেটা হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। হ্যাঁ, সো সেটা হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। হ্যাঁ, সো এখানে আমরা লিখে নিচ্ছি যে তাপগতীয় স্থানাঙ্ক। সো তাপগতীয় স্থানাঙ্ক তাহলে হচ্ছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি একেবারে। হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক, ঠিক আছে, তাপগতীয় স্থানাঙ্ক। সো তাপগতীয় স্থানাঙ্কের মধ্যে আমরা কি দেখেছিলাম, যে তাপগতীয় স্থানাঙ্কের মধ্যে ছিল হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় ফর্মুলা কিছু, তারপর হচ্ছে রুদ্ধতাপীয়র ক্ষেত্রে। হ্যাঁ, সো তাপগতীয় স্থানাঙ্ক। সো এটা একটু লিখে নাও সবাই খাতার মধ্যে টাইটেল দিয়ে, তাপগতীয় স্থানাঙ্ক, কেমন। সো হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। সেখানে লিখে দিচ্ছি আমি যে তাপগতীয় স্থানাঙ্ক। হ্যাঁ, তাপগতীয় স্থানাঙ্ক মানে কি, পি ভি টি এগুলোর মধ্যে আসলে সম্পর্ক। হ্যাঁ, বিভিন্ন প্রক্রিয়াতে দুইটা প্রক্রিয়া আমাদের এখানে আছে, একটা হচ্ছে সমষ্ণ আর হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়। তাহলে এখানে লিখে ফেলো যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা আমাদের প্রথমে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। আর সমষ্ণ বুঝবো কিভাবে, আগেই বলছি, যদি তোমাকে বলে যে কোনো একটা প্রক্রিয়া ধীরে ধীরে সংঘটিত হচ্ছে, হ্যাঁ, বা তোমাকে যদি বলে হচ্ছে যে এখানে হচ্ছে কি তাপ সুপরিবাহী, তাহলে তুমি সেক্ষেত্রে বুঝে নিবা যে কিসের কথা বলা হচ্ছে, যে এখানে হচ্ছে আমাদের সমষ্ণ প্রসেসের কথা বলা হচ্ছে। আর সমষ্ণ প্রসেসে কি তাপমাত্রা স্থির থাকে, সেখানে চাপ আর আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক থাকে, অর্থাৎ আমরা লিখি পিভি সমান সমান ধ্রুবক লিখি আমরা, তাই না। আর এক্ষেত্রে আমরা সূত্র কি ইউজ করি, P1 V1 সমান P2 V2, এটা তোমাদের সবারই জানা। সো আদি চাপ আদি আয়তন, শেষ চাপ শেষ আয়তন। সো এটা আমরা কাজে লাগবে যখন তোমাকে সমষ্ণ বলবে, তখন এটা আমরা কাজে লাগে, অঙ্ক বের করবো। তুমি দেখবা যখন সমষ্ণ চাপের মান আয়তনের মান দেওয়া আছে, আরেকটা চাপ দেওয়া একটা আয়তন লাগবে, তখন তুমি ইউজ করবা। যদি দেখো সমষ্ণ অর্থাৎ তাপমাত্রা স্থির যদি তুমি দেখো, হ্যাঁ, তাপমাত্রা স্থির তুমি যদি দেখো, তাহলে তুমি হচ্ছে এই ক্ষেত্রে এই জিনিসগুলো তুমি একটু ব্যবহার করবা। সো ধীরে ধীরে যদি বলে, তারপর যদি ধীরে ধীরে মানে ধীরে ধীরে আয়তন দ্বিগুণ হয়েছে, ধীরে ধীরে চাপ দ্বিগুণ হয়েছে, তো এই কথা উল্লেখ থাকবে। পিভি সমান সমান ধ্রুবক, আর ফর্মুলা তুমি আলটিমেটলি পাইলা এটা। সেম একইভাবে তুমি এখান থেকে লিখে ফেলতে পারো কার ক্ষেত্রে জিনিসগুলো, যে রুদ্ধতাপীয়র বেলায় আমাদের কি ঘটে। সো আমরা এখানে লিখে ফেলি হচ্ছে রুদ্ধতাপীয়র ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, রুদ্ধতাপীয়। সো রুদ্ধতাপীয়, সো রুদ্ধতাপের বেলায় কি হয়, যে আমরা আগেই বলছি যে এখানে কি ঘটবে, কিন্তু বলবো হচ্ছে যে ধীরে ধীরে না, খুব দ্রুত সংগঠিত হচ্ছে, বা হচ্ছে হঠাৎ ফেটে যাচ্ছে, এরকম কথাগুলো বলবে। সো এই ক্ষেত্রে আমরা সূত্রগুলো কি ইউজ করবো, সরাসরি আমরা সূত্রগুলো লিখে দিচ্ছি। পি এর সাথে ভি এর সম্পর্ক হবে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, সো এরকম হবে আর কি। সো এক্ষেত্রে আমরা এই কোন সূত্র লিখবো, এক্ষেত্রে আমরা সূত্র লিখবো হচ্ছে এরকম, P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা তো লিখবই, কিন্তু তার সাথে আমরা কি করবো, এখানে গামা দিয়ে দেবো, মাথায়তে গামা দিয়ে দেবো। হ্যাঁ, গামা ইউজ করবো আমরা। আবার আমরা সূত্র জানি টি আর ভি এর সম্পর্ক হচ্ছে এরকম, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান সমান ধ্রুবক। যখন তুমি দেখবা যে রুদ্ধতাপীয় প্রসেসে একটা প্রক্রিয়া হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে বা আয়তন চেঞ্জ হচ্ছে, তখন তুমি এই সূত্র ইউজ করবে, গামা মাইনাস 1 টিভি টু দি পাওয়ার, এবং এইটা শুধুমাত্র কার উপরে, শুধুমাত্র ভি এর উপরে কিন্তু। এবং সেক্ষেত্রে আমরা ফর্মুলা কি লিখবো, হচ্ছে এরকম T1 V1 টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1 ইকুয়াল টু কী হবে, T2 V2 টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। তার মানে আদি তাপমাত্রা আদি আয়তন, শেষ তাপমাত্রা শেষ আয়তন। তবে রুদ্ধতাপীয় হলে তাপমাত্রা আয়তনের সম্পর্ক হচ্ছে এটা। আর আরেকটা আমাদের সম্পর্ক এখানে আছে, সেটা হচ্ছে তাপমাত্রার চাপ। ঠিক আছে, এই হচ্ছে তোমার তিনটা ফর্মুলা। তাহলে তুমি যে কোনো এক সেট মনে রাখবা, এটা আসলে একই কথা, তাই না। সো আমরা এখান থেকে লিখে ফেলি। আমাদের আরেকটা হচ্ছে যে T1 P1 বা টিপি
টু দি পাওয়ার, এখানে হচ্ছে আমাদের জিনিসটা হবে এরকম যে 1 মাইনাস টিপি টু দি পাওয়ার এরকম 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম হয় আর কি, 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। সো এই টিপিটাকে আর একটু নিচে নামাই দিই, তাহলে পাওয়ার আকারে এভাবে থাকে, হ্যাঁ এভাবে পাওয়ার আকারে থাকে। সো পাওয়ারে কী থাকে 1 মাইনাস গামা বাই গামা, জিনিসটা থাকে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। তাহলে সূত্র আকারে আমরা কী লিখতে পারবো, সূত্র আকারে লিখতে পারবো হচ্ছে আমরা এখানে লিখতে পারবো কি, খেয়াল করো, যেরকম লিখতে পারবো T1P1, হ্যাঁ সো লিখতে পারবো আমরা T1P1 ইকুয়াল টু হচ্ছে T2P2 এভাবে লিখতে পারবো, হ্যাঁ তাহলে লিখবো T1P1 ইকুয়াল টু হচ্ছে T2P2 আর হোল টু দি পাওয়ার কি, পি এর উপর হোল টু দি পাওয়ার কি 1 মাইনাস গামা বাই গামা 1 মাইনাস গামা বাই গামা। তা তুমি যে কোনো এক সেট মনে রাখো, তাহলে দুইটা আসলে একই জিনিস, কিন্তু তুমি সূত্র আকারে মনে করো নিচেরটায় মনে রাখলা। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন তোমার এই জিনিসগুলো চেঞ্জ হবে, তো তখন তুমি এভাবে করে লিখবা, হ্যাঁ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় জিনিসগুলো যখন চেঞ্জ হবে তখন তুমি চাপ আর আয়তন চেঞ্জ হলে এটা দিয়ে লিখবা, তাপমাত্রা আয়তন চেঞ্জ হলে এটা দিয়ে লিখবা, তাপমাত্রা চাপ হলে এটা দিয়ে লিখবা। সো এগুলো কিন্তু তোমার পরীক্ষায় মাস্ট ইউজ করতে হবেই, এটা কিন্তু তোমার পরীক্ষাতে মাস্ট লাগবেই লাগবেই লাগবেই। এই জিনিস কিন্তু তোমার পরীক্ষায় কোনোভাবে মানে মিস হওয়ার সুযোগ নাই, তোমার পরীক্ষাটাতে আসবেই, এই জিনিস তোমার আসবেই। সো তুমি মনে রাখো তাপমাত্রাগুলো অবশ্যই কেলভিনে বসাবো, এতটুকু এখান থেকে জাস্ট দিক নির্দেশনা, বাকি সবটুকুই তুমি জানো এখান থেকে। সো আশা করি এটা তুমি বুঝে ফেলেছো। এবার দেখো আমরা এতটুকু যে দেখলাম তাপগতিবিদ্যার সূত্র, প্রথম সূত্রের পর বিভিন্ন প্রসেসে কাজ এবং হচ্ছে বিভিন্ন প্রসেসে কোনটা শূন্য হয় বা তথ্যগুলো, তারপরে আমরা দেখলাম হচ্ছে এখান থেকে সিপিসিভি এবং আমরা এখান থেকে দেখলাম হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। সো এই জিনিসগুলো দিয়েই তুমি কিন্তু পরীক্ষা ছিল একটা সিকিউ কমন পেয়ে যাবে। তো চলো আমরা একটু দেখি এখান থেকে এইগুলো দিয়ে পরীক্ষায় কীভাবে সিকিউ আসে। দেখো ঢাকা বোর্ড 2024 একটা প্রশ্ন এসেছে এবং তুমি এটা খুব সহজে উত্তর করতে পারবে। বলছে পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারের 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, এরা রুদ্ধতাপীয় হবে, শিক্ষার্থীদের বললেন যে হচ্ছে এরকম বললেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কি করা যায়। এখানে গ নম্বরে বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসটির চূড়ান্ত চাপ, তাহলে P2 বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে দুইটা কপি করে নিই, আমরা এই রকমের অঙ্ক একটা করব। এই রকমের অঙ্ক প্রচুর আসবে, কিন্তু যে তোমাকে বলবে সমস্ত প্রক্রিয়ায় কাজ বেশি না রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বেশি, তুমি একটু পরে তোমাকে দেখাচ্ছি, অনেক আসবে। আমি কয়েকটা ডেমো তোমাকে দেখাবো, তুমি বই খুললে তো অনেক অঙ্ক এরকম পাবে। সো একটা অঙ্ক দেখালে কিন্তু বাকি সবগুলো তুমি পেরে যাবে এই টাইপের। সো আমি এই টাইপের একটা হাতে কলমে করে দেখাচ্ছি। পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে, তোমাকে বলছে আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা মানে তুমি ধরে নিবা কি যে এসটিপি, হ্যাঁ তুমি এখানে ধরে নিলা কি যে আদর্শ তাপমাত্রা ও চাপে। আচ্ছা প্রথমটা, সো আমি গ নম্বরের জন্য লিখতেছি এখানে যে আদর্শ তাপমাত্রা ও চাপে। সো এসটিপিতে তোমার কথা বলা আছে, হ্যাঁ যে পরীক্ষাগারে যে কি এসটিপিতে, সো এসটিপিতে, সো পরীক্ষাগারে এসটিপিতে কথা বলা আছে। আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে বুঝলাম আমরা, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। কার্বন ডাইঅক্সাইড কথাটা ইম্পর্টেন্ট, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে কি হয় বলছিলাম না, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে গামার মান কত হয়, যে বহু পরমাণু, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে 1.33, ঠিক আছে 1.33। বলছে পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে বললো যে এই ঘটনা। সো গ্যাসের আয়তন তারা কি করছে, দ্বিগুণ করছে, হ্যাঁ সমস্যা এই প্রক্রিয়াতে তারা দ্বিগুণ করছে। সো রুদ্ধতাপীয় দ্বিগুণ করলে কি হবে, তো তখন আমরা লিখবো যে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ তখন আমরা লিখবো যে আমরা জানি রুদ্ধতাপীয়, আমি এত কিছু লিখবো না, সো তুমি বাংলাটাকে লিখে নাও। সো আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে এরকম যে P2V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কী হবে P1V1 টু দি পাওয়ার গামা। একই কথা, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। সো আমাদের দরকার কি বলছে, চূড়ান্ত চাপ নির্ণয় করছে। চূড়ান্ত চাপ মানে P2। তো P2টা কী হবে, P2টা হবে দেখো P1 তো আমাদের এখানে আসে থাকলো, V1 এখানে আমাদের আছে, আর এখানকার V2টা নিচে চলে আসবে, তাহলে V2টা আমি নিচে দিয়ে দিব। আর এখানে আমরা কি দিব, দেখো এখানে আমাদের কি হবে, এই মাথায় একেবারে পাওয়ার দিয়ে দিলাম, দুজনের মাথায় পাওয়ার ছিল V1 এবং V2, সো আমি একেবারে পাওয়ারটা দিয়ে দিলাম। এখন তোমাকে চিন্তা করতে হবে, আচ্ছা তাহলে ভ্যালুগুলো কত বসাবো আমি, তো এখান থেকে P2টা কী হবে খেয়াল করো, P1 কত বসাবা, যে এসটিপিতে তো বলছে, তাহলে চাপ তুমি বসাবো হচ্ছে শুরুতে চাপ ছিল হচ্ছে কত, যে 1 ATM। সো ATM যদি বের করতে চাও তো ATM বসাও, তুমি বসাই দিলা কত এখানে 1 ATM, ঠিক আছে। তো তুমি চাপের মানটা তুমি এখানে বসাইলা যে 1 ATM, তারপরে এখানে তুমি বসাবা আয়তনের মানটা। দেখো খেয়াল করো যে গ্যাসের চূড়ান্ত চাপ বের করতে বলছে, সো চূড়ান্ত চাপ গ্যাসের আয়তন দ্বিগুণ করছে এবং চাপ বের করতে বলছে। সো আয়তন দ্বিগুণ করছে মানে আগে আয়তন ছিল V
আর বর্তমানে আয়তন হচ্ছে কত দ্বিগুণ। হ্যাঁ, সো এই যে দ্বিগুণ, সো দ্বিগুণ। সো এবার তোমার মাথার মধ্যে কি আছে, পাওয়ারটা তুমি সে বসাই দিবা, যেখানকার পাওয়ারটা কত ছিল আমাদের, যে 1.33। সো ভ্যালুটা তুমি এভাবে বসাই দিবা। এবার তুমি বাকিটুকু জাস্ট ক্যালকুলেশন করবা। দেখো ভি কাটা গেল, এই পুরোটুকু ক্যালকুলেশন যদি করো, এই P2 তোমার একটা মান চলে আসবে। এখানে 1, এখানে 1/2 টু দি পাওয়ার এত। সো বুঝতেই পারছো, ক্যালকুলেটার যদি বসাই দাও 1/2 মানে কত, 0.5। তো 0.5-এর উপরে পাওয়ার হচ্ছে 1.33। সো ক্যালকুলেটারে বসাই দিলে তুমি একটা চূড়ান্ত চাপ পাবা। সো এটাই হচ্ছে তোমার উত্তর। এত এটিএম আসবে, কারণ আমি এটিএমে নিয়েছিলাম। খুবই সিম্পল। সো এরকমভাবে আসতে পারে। সো এই জায়গাটার মধ্যে পিভি দিয়ে তোমার না এসে তোমার পরীক্ষা আসতে পারতো টিভি দিয়ে। তো বলতে পারতো যে তাপমাত্রা এত, আয়তন এত হয়েছে, এটা কত বলতে পারতো তোমাকে। তো এখানে আয়তন দ্বিগুণ করছে আর চাপ চাইছে। আমি কেন এই সূত্রটা লিখলাম খেয়াল করো, কারণ এখানে আয়তন দ্বিগুণ করছে, আয়তন দ্বিগুণ করছে আর চূড়ান্ত চাপ চাইছে। এখানে পি এর কথা বলা, এখানে ভি এর কথা বলা। সো আমি পিভি এরটাই লিখছি। আর রুদ্ধতাপীয় যেহেতু বলছে, সেই জন্য আমরা রুদ্ধতাপীয় সূত্রটা লিখলাম, শুধুমাত্র P1 V1 P2 V2 লিখলাম না। দ্যাটস ইট। সো আমরা এখান থেকে দেখতে চাই ঘ নম্বরে কি বলছে। সো এর সবচেয়ে কমন প্রশ্নটা হচ্ছে আমরা প্রথমে রেখেছি, যেটা ঢাকা বোর্ড 24-এ এসেছিল। বলছে যে এই যে একবার রুদ্ধতাপীয় একবার সমষ্ণ, বলছে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কিনা, যেখানে এই ক্ষেত্রে কম কাজ করতে হয় রুদ্ধতাপের ক্ষেত্রে। সো আমরা বের করবো সমষ্ণ এবং রুদ্ধতাপের দুই ক্ষেত্রে কৃত কাজ বের করবো। যে তুমি খাতায় সুন্দর করে লিখে ভালো যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। তুমি লেখো এখানে যে সমষ্ণ প্রক্রিয়াতে কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। তো সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ আমরা কি লিখবো, যে W1 লিখলাম মনে করো, সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ W1। তাহলে এখানে আমরা W1 সূত্রটা বসাই দিই। W1 ইকুয়াল টু সূত্রটা আমরা কি জানি, nRT ln V2/V1। কীভাবে মানগুলো বসাবা আমি একটা করে করে ডেমো দেখাই দিচ্ছি। তো তুমি W1টা বের করতে যাচ্ছ, এখান থেকে W1টা তোমার আসবে, n এর মান কত দেখো, বলা ছিল 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো 1 বসাবো, আর কিছু না বললে তুমি 1 ধরে নিতে, যদি কিছুই না বলতো, দেওয়াও না থাকতো গ্রাম, মোল বের করার কোনো সুযোগ নেই, তখন 1 ধরে নিবা। আর এর মান তো ফিক্সড 8.314 বসাতে হবে। টি এর মান কত বসাবো, কোথাও লেখা নাই, কিন্তু বলা ছিল আদর্শ তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা। তাহলে এসটিপিতে, তাহলে এসটিপিতে, তো এসটিপিতে আমাদের টেম্পারেচারটা কত, যে টি ইকুয়াল টু হচ্ছে কত, 273 কেলভিন। আদর্শ তাপ মানে 273 কেলভিন। টি এর মানটা আমরা বসাই দিব হচ্ছে 273 কেলভিন। লন V2/V1, এই যে হচ্ছে লন, আর বাকি V2/V1টা তুমি বসাই দাও। দেখো আগে আয়তন ছিল ভি, গ্যাসের আয়তন দ্বিগুণ করা হয়েছে, তাহলে কত হবে, শেষ আয়তন হবে 2V। ক্যালকুলেটারে পুরোটা বসাও, ভি কাটা যাবে, পুরাটা হিসাব যদি করো তুমি কিন্তু এখানে সুন্দর মতো একটা মান পেয়ে যাবা, সামথিং জুল, যে সমষ্ণ প্রক্রিয়ার কাজ হচ্ছে এত। সেম একইভাবে তুমি কিন্তু এই কাজটা করে ফেলতে পারো কিসের জন্য, রুদ্ধতাপীয় জন্য। সো আমি একটু করতেছি আবার, এখানে আমি আরেকটা প্রসেস করতেছি, যে আবার, হ্যাঁ সেখানে আরেকটা প্রসেস করছি, আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কাজ, আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। সূত্রটা একটু মনে করো, সূত্রটা কি ছিল, রুদ্ধ প্রক্রিয়ায় কৃত কাজ। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ কি হবে, আসলে W2 নাম দিলাম মনে করো। সেক্ষেত্রে আমরা লিখে ফেলে আসো W2 এর সূত্রটা। সো W2 সমান, সূত্র কি ছিল আমাদের, যে NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আর সাথে কি বসবে, যে T1 মাইনাস T2। হ্যাঁ, আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। এখানে একটু কাজ কিন্তু তোমাকে এক্সট্রা করে নিতে হবে সাইডে। কখন করতে হবে তুমি কিভাবে বুঝবা, দেখো তুমি যখন মানগুলো বসাতে যাবা তখন তুমি একটা বিপদে পড়বা। তুমি দেখবে একটা মান নাই, এন এর মান তো হচ্ছে 1 মোল, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে এটার মান হচ্ছে 8.314, এটা আমাদের আছে। গামার মানটা হচ্ছে 1.33, এটা আমাদের আছে। মাইনাস হচ্ছে 1, সেটা আমরা বসাইলাম। সো কার্বন ডাইঅক্সাইড 1.3 বসেছি। T1 মাইনাস T2, T1 কত, এসটিপিতে ছিল কত আমাদের, এটাই হচ্ছে আমাদের সেই T1 273। এখন তুমি বিপদে পড়বা, আরে হোয়ার ইজ T2, T2 কোথায়, তাপমাত্রা কোথায়, কি হইলো। যখনই আমরা গ্যাসের আয়তন দ্বিগুণ করতেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তাপমাত্রা কিন্তু আর সেম থাকবে না, চেঞ্জ হবে। তো সেই তাপমাত্রার মানটা তোমাকে বের করে নিতে হবে, সাইডে আলাদা করে বের করে নিতে হবে। তখন তুমি লিখবা যে T2, তো সূত্র কি লিখবা তুমি তখন, যে আমরা জানি T2, আমি সরাসরি লিখে দিই, এভাবে দেখো তাহলে বুঝো কিনা, আমি একটা এক লাইন করে দিই। T2 V2 টু দি পাওয়ার গামা সমান কি হবে, T1 V1 টু দি পাওয়ার গামা। লাগবে হচ্ছে আমাদের T2। সো T2 সমান সমান কি হবে, T1 গুণ, এখানে আগে থেকেই V1 ছিল, তাহলে এখানে V1 বসবে, আর এখানে আমাদের V2, সো V2টা নিচে আসবে, আর দুজনের মাথার মধ্যে পাওয়ার আছে গামা। সো T2 V2 টু দি পাওয়ার গামা, না গামা মাইনাস 1, এখানে কি হবে গামা মাইনাস 1। তাহলে একেবারে আমরা দিয়ে দিব গামা মাইনাস 1। এই যে আমরা T2টা পেয়ে গেলাম, সুতরাং এটাই হচ্ছে আমাদের T2। T1 ছিল 273, আর এখানে তোমার জিনিসপাতিগুলো বলা ছিল
হ্যাঁ, যে বলা ছিল তোমার কি যে হচ্ছে এই যে তোমার হচ্ছে আয়তন দ্বিগুণ টিগুণ হয়েছে, এগুলো সব কিছু বলা ছিল। হ্যাঁ, তো সেটা তুমি এক কাজ করবা, সেখান থেকে জাস্ট তুমি এখান থেকে বসাই দিবা। দেখো আমাদের এখান থেকে চলে আসলো, এই জায়গাতে আমি তাহলে বসাই দিচ্ছি। তো দেখো যে আমাদের এখানে ভি টু হচ্ছে 2v, আয়তন দ্বিগুণ করছে, ভি হচ্ছে শুধু ভি, আর গামার মান কত 1.33 মাইনাস 1। সো এই পুরোটুকু তুমি যদি ক্যালকুলেটারে বসাই দাও, তুমি কিন্তু এখানে সুন্দর মতোই মান পেয়ে যাবা, টি টু এর মান কিন্তু পেয়ে যাবা সামথিং কেলভিন। মাইনাস আসলে মাইনাস, যা আসবে তাই, তোমার কোনো টেনশন নাই। সো তুমি যেই মানটা আসবে সেটা তুমি বসাই দিবা। এই তুমি এখানে সেই টি টু এর মানটা, এই যে হলুদ টি টু, হ্যাঁ এই যে যেটা আমরা পাইলাম, সো সেটা তুমি বসাই দিবা কেলভিন এককে মাস্ট। হ্যাঁ, আর যখন তুমি এই যে কেলভিনে বসাইছি আমরা, দেখো এসটিপিতে T1 এগুলো আমরা কেলভিনেই বসাইছি, ঠিক আছে, এটা আমরা কিন্তু কেলভিনেই বসাইছি। সেই যে আমাদের T1 ছিল, তার হচ্ছে আমরা এই যে মাত্র এখান থেকে বের করে নিলাম কি এই যে। তো তোমার কিন্তু এই কাজটা করতেই হবে প্রায় অঙ্কে, এই চ্যাপ্টার অঙ্ক মানেই তোমাকে এভাবে করে T2টা বের করে নিতেই হবে। তুমি দেখবে অনেক কাজে লাগতেছে এই অঙ্ক, এই অঙ্ক তোমার অনেক কাজে লাগতেছে। হ্যাঁ, সো T2 ভাবে বের করে নিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কাজ বের করলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বের করতে গিয়ে আমরা T2 পাইলাম না, সো T2টা বের করে নিলাম আমরা রুদ্ধের প্রসেসে, এবং পরবর্তীতে আমরা এখানে বসাই দিব, তখন কিন্তু দেখবো যে একটা মান চলে আসবে এত জুল। তো তখন তুমি দেখে বুঝতে পারবা কোন প্রক্রিয়াতে কাজের মানটা বেশি হয়েছে কম হয়েছে, তখন স্যার সত্যি বললো নাকি মিথ্যা বললো সেই বক্তব্য তুমি যাচাই করতে পারবা। খুবই সিম্পল। আশা করি এটা বুঝতে পেরেছো এখান থেকে কীভাবে আসবে। এবার তুমি খেয়াল করো, এই যে প্রশ্নটা তুমি দেখলা, এটা একটা জাতীয় প্রশ্ন, এরকম প্রশ্ন অনেকবার আসছে, অনেকবার আসছে। তোমাকে জাস্ট দেখাই, কারণ এই বোর্ডে দেখো, রাজশাহী বোর্ড 2022-এ আসছে, বলছে আদর্শ তাপমাত্রা চাপে সিলিন্ডারে 1 মোল হিলিয়াম গ্যাস রাখা আছে, পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া 1.5 গুণ করা হলো। আর আগের অঙ্কে গুণ করছিল, দ্বিগুণ করছিল। এখন বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া চূড়ান্ত চাপ নির্ণয় করো। মাত্রই তো আমরা এই অঙ্কটা করলাম, চূড়ান্ত চাপ, এই যে মানে গ নাম্বারটা, এই চূড়ান্ত চাপ বের করলাম। তাই না, হুবহু এই প্রশ্নটা আসলে আসছিল আগে আসলে উদ্দীপক অনুযায়ী কোন প্রক্রিয়া বেশি কাজ সম্পন্ন হয়েছে, রুদ্ধতাপীয় সমষ্ণ। তো সমষ্ণতে একবার কাজ বের করবো, রুদ্ধতাপীয়তে কাজ বের করবো, কিন্তু রুদ্ধতাপীয়তে কাজ বের করতে গেলে কি পাবো না, T2 পাবো না। সো T2টা বের করে নিব। সো একদম হুবহু সেম আগেরটার মতো, সেম হচ্ছে ঢাকা বোর্ড 24-এর মতো। তাহলে ডিবি 24-এর মতোই কিন্তু হুবহু। তার মানে ডিবি 24 কিন্তু আরবি 22 থেকে কপি মারছে, জাস্ট এই অঙ্কটা দিয়ে দিচ্ছে। তাহলে সেম অঙ্ক, তাহলে এটা তুমি তাহলে সুন্দর করে তাহলে HW করে ফেলো। তাহলে তুমি এই অঙ্কটা হাতে কলমে করবা। শুধু এই অঙ্কটা না, এই সেম অঙ্ক আমি আরও কয়েকবার রাখছি তোমাকে জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ এইভাবে পরীক্ষায় প্রশ্নগুলো সেম প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে। এইটাও আসছিল 22 সালে বা 23 সালে, যে পরীক্ষাগারে 750, এটা আমাদের 750 mm হবে, 750 mm পরীক্ষাগারে 750 mm। হ্যাঁ, পরীক্ষাগারে 750 mm পারদ চাপে এত তাপমাত্রায় পিস্টনযুক্ত দুটি গ্যাস সিলিন্ডারের প্রতিটিতে 2 মোল ত্রিপরমাণুক। সো ত্রিপরমাণুক বলতে তার মানে কি বুঝবা, গামার মানটা হচ্ছে কত, যে 1.33। ত্রিপরমাণুক মানে বহু পরমাণুক। উভয় সিলিন্ডারে চাপ অপসারণ করে প্রথমে গ্যাসের আয়তন, দেখো কি বলছি, একটু মনোযোগ দিয়ে দেখবা, সিলিন্ডারে গ্যাসের আয়তন দ্রুত দ্বিগুণ করা হয়। দ্রুত দ্বিগুণ মানে কি বুঝছো, রুদ্ধতাপীয়। এই যে কথাগুলো কিন্তু বলছিলাম যে তোমার থাকবে, স্যার রুদ্ধতাপীয়, বুঝে গেলাম। অপরদিকে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের আয়তন ধীরে ধীরে দ্বিগুণ করা মানে কি, তখন বুঝবা কি সমষ্ণ। তুমি বুঝে গেলা, এই সে আগের কাহিনী, সমষ্ণ একবার, রুদ্ধতাপীয় একবার। কি বলছে প্রশ্ন দেখা যাক। প্রথম সিলিন্ডারে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা বের করবে, তাহলে কোন প্রক্রিয়ায়, তাহলে গ্যাসের আয়তন আমরা কি করছি, দ্বিগুণ করছি। তাহলে কি লিখবো, যে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওটা দিয়ে সূত্র একদম হুবহু আগের অঙ্কটাই। তাহলে উভয় সিলিন্ডারের চাপ অপসারণে কিন্তু সমান হবে কিনা, একবার কি করব আমরা, যে সমষ্ণতে আমরা একবার কাজ বের করব, যে সমষ্ণ প্রক্রিয়ায় W। আরেকবার আমরা কি করব, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া W বের করব। সো তারপরে তুমি দেখবা এই দুই ক্ষেত্রে এই যে W1 এবং W2 সেম আসছে কিনা, সেম আসবে না, তুমি বলো সেম আসবে না, হয়ে গেলো। তার মানে প্রশ্ন কিন্তু আসলে দেখো, এই যে প্রথম যেই প্যাটার্নের প্রশ্ন রাখলাম সেই একই প্যাটার্নের প্রশ্ন, হুবহু সেম একই প্যাটার্নের প্রশ্ন। সো তুমি এখনই সেই অঙ্কটা করে ফেলো, একটু করলে তোমার একটু প্র্যাকটিসটা হবে, তোমার সাহসটা বাড়বে, পরীক্ষায় জ্ঞানজাম লাগবে না। সো এই প্রশ্নটাও দেখো সেম, এটাও সেম প্রশ্ন। তার মানে এখানে যে কটা প্রশ্ন রাখছি এই পর্যন্ত, হ্যাঁ, তার মানে এই যে প্রথম এই প্রশ্ন সবগুলো সেম। তো এই পর্যন্ত তুমি নিজেই পড়ো, নিজে পড়ে তুমি নিজেই দেখো করতে পারো কিনা। বলছে গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো, দেখো প্রতি ধাপে আয়তন 3 গুণ করা হলো। বলে চাপ ও আয়তনের পরিবর্তন হয়, কাজ সম্পন্ন হয়। বলছে প্রথমে সমষ্ণ প্রক্রিয়া, পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কাহিনী শেষ। চূড়ান্ত চাপ বের করতে বলছে কোন ক্ষেত্রে কাজ বেশি হবে বা অভিন্ন হবে কিনা, হুবহু সেম প্রশ্ন। দেখছো একই প্যাটার্নের প্রশ্ন, অনেক, তার মানে 22, 21, 22, 23, 24 প্রতি বছরই এই টাইপের প্রশ্ন আসেই। সো এটা একটা সবচেয়ে কমন প্রশ্ন। আশা করি এটা নিয়ে তোমার কোনো ঝামেলা নাই, এটা তোমার ক্লিয়ার। এবার আমরা নেক্সট টাইপে যাই, ঠিক আছে, এই টাইপ আমরা পারবো, এই প্রথম টাইপটা ভাই পারবো, ঠিক আছে।
পরের টাইপটা দেখো তোমাকে কি বলছে। পরের টাইপে তোমাকে বলছে যে দেখো, জাহেদ ও শাহেদ সহপাঠী জাহেদ পদার্থবিজ্ঞান ল্যাবে একটা রোদ থার্মোমিটার নিল। থার্মোমিটারের অঙ্ক আসছে 21 সালে কিন্তু আসছিল, যার বরফ বিন্দু বাষ্পবিন্দুতে মান হচ্ছে এত এত। সো বরফ বিন্দুতে মান হচ্ছে কত? আচ্ছা আমি এখানে কপি করে নিচ্ছি যেন হচ্ছে আমরা এটাকে গ ঘ দুইটাই তোমাকে করে দেখাইতে পারি, ঠিক আছে। সো আর নট হচ্ছে বরফ বিন্দুতে মান কত? বরফ বিন্দুতে মান কত? 12 ওহম, 12 ওহম। আর বলছে হচ্ছে বাষ্পবিন্দুতে মান কত, মানে আর স্টিম আর কি, হ্যাঁ আর স্টিম বিন্দুতে মানটা কত, সেটা হচ্ছে 24 ওহম। আচ্ছা ঠিক আছে, ভালো। অপরদিকে শাহেদ 5 এটিএম চাপ বিশিষ্ট পাত্রে এত শক্তি প্রয়োগ করলো, অন্তর্শক্তি পরিবর্তন করলো, ভালো। 250 তাপমাত্রায় জাহাজের থার্মোমিটার রোধ কত? 250 তাপমাত্রায়, তাহলে তাপমাত্রার মানটা দেওয়া আছে 250 তাপমাত্রায় এই থার্মোমিটার রোধটা দেওয়া আছে, হ্যাঁ এত 250 ডিগ্রি সেলসিয়াস। তো 250 যোগ কত হবে? 273 হবে, কারণ অবশ্যই কেলভিনে নিতে হয়। সো তাপমাত্রার মানটা তোমাকে দিয়ে দিছে, বলছি এই তাপমাত্রায় থার্মোমিটারের রোধ কত হবে? এই তাপমাত্রায় রোধের মানটা কত হবে? আর থিটা, এই রোধের মানটা কত হবে? এই তাপমাত্রায় রোধ কত হবে? তুমি জানো কততে, তোমাকে বলছে যে বরফ বিন্দু বাষ্প বিন্দুতে মান দেওয়া আর হচ্ছে এই বিন্দুতে মান দেওয়া। তুমি সূত্রটা কি লিখবা? তুমি খেয়াল করে দেখো, সেলসিয়াস বলছে, সো আমাদের এখানে কেলভিন করার দরকার নাই, আমি সেলসিয়াসের তো সূত্র জানি আমরা, তাহলে এক কাজ করি, আসো আমরা সেলসিয়াস দিয়ে বের করে ফেলি। সেলসিয়াস স্কেল, তাহলে আমরা শিখেছিলাম যে রোধের সূত্র, তাহলে কি লিখবো আমরা? এক পাশে লিখবো স্কেল, তাহলে লিখবো C-0 আর এ পাশে থাকবে 100-0, থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, মনে আছে সূত্রটা? ওকে, আর এ পাশে কি বসবে? এ পাশে বসবে হচ্ছে আর মাইনাস হচ্ছে কত? আর নট বা আর আইস, আর এখানে কি বসবে? হচ্ছে আর স্টিম, তুমি এখানে আইস লিখতে পারো, সমস্যা নাই, যেহেতু আইস দিয়ে শিখছিলা। আর স্টিম মাইনাস হচ্ছে আর আইস, ঠিক আছে। আর আর নট মানে কি? আর আইস। আসলে মানগুলো বসাই দাও, যে সি এর মানটা আমরা এখানে দেখো, সি এর মানটা বলা আছে 250 ডিগ্রি, সো আমি এখানে 250 ডিগ্রি বসাই দিচ্ছি। 250 ডিগ্রির মানটা আমি জানি, নিচে হচ্ছে 100 ডিগ্রি শুধু থাকছে, আর এখানে তুমি দেখো সমস্ত মানে তুমি জানো। আর এর মানটা আমরা বের করতে চাচ্ছি, আর থিটা মানে সেই আর, আর আইসের মানটা কত? 12, স্টিমের মানটা কত? 24 মাইনাস 12। তো কত সহজ অঙ্ক, শুধুমাত্র সূত্রটা জানা থাকলে তুমি খুব সহজেই করে ফেলতে পারতেছো। সো এই জন্যই আমরা সূত্রগুলো একটু জেনে রেখেছি, যেন কোনোভাবে আসলে যেন আমাদের এখান থেকে আমরা এখানে মিস্টেক না করে ফেলি বা মিস না করি, খুবই সহজ, কেন আমরা মিস করবো? সো গ নাম্বার এটা ছিল। ঘ নম্বরটা দেখো, বিশেষ করে আমরা করতে যাচ্ছি এখানে। ঘ নম্বর কি বলছে? তাপগতিবিদের প্রথম সূত্রকে সমর্থন করে কিনা, বলছিলাম না এই তাপগতিবিদের সমর্থনের অঙ্ক তোমাকে বলছিলাম না, যে অঙ্ক তোমাকে জিজ্ঞেস করবে। সো তুমি এটা ভালো মতো মার্ক করে রাখো, তাপগতিবিদ্যার সূত্রকে সমর্থন করে কিনা। সো তুমি এটা এই টাইপের একটা করে রাখবা, ঠিক আছে। সো একটা গেল হচ্ছে সমষ্ণ রুদ্ধতাপীয়, একটা গেল তাপগতিবিদ্যার সমর্থন করে কিনা। তাহলে তুমি এখানে ঘ নম্বরটা করবা কিভাবে? তুমি লিখবা যে এখানে দেখো কি বলেছে, যে একটি আবদ্ধ পাত্রে এত তাপশক্তি সরবরাহ করা হলো। তো তাপশক্তি সরবরাহ করা হয়েছে কত? ডিকিউ সমান কত? 2400 জুল। তারপর তুমি লিখবা, আবার তুমি এখানে কি করবা, যে তুমি এখানে আবার তুমি এখানে একটা মান বের করবা, যে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, এটার তুমি ভ্যালু বের করবা, এটার ভ্যালুটা কত। আবার ডিইউ প্লাস ডিডাব্লিউ, হ্যাঁ ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা সমস্ত তুমি বের করবা। সমষ্টি কত হবে তুমি খেয়াল করো, যে এখানে যে ডিইউ এর মানটা তোমার কত দেওয়া আছে, এই প্রশ্ন একটু পড়তে হবে, আমি তোমাকে পড়ে সুন্দর করে আমি বুঝাই দিচ্ছি। সো আমি মনে করি এখানকার এই জিনিসটা একটু বের করতে যাচ্ছি, ভ্যালুগুলো কত। যে শাহেদ 5 এটিএম চাপ বিশিষ্ট পাত্রে, তাহলে আমি লিখে নিচ্ছি যে 5 এটিএম চাপ বিশিষ্ট পাত্রে এত তাপশক্তি সরবরাহ করে, আয়তন এত করে, আয়তন 1600 থেকে 3200 সেন্টিমিটার কিউব হয়। তাহলে ডিভি কত? আয়তনের পরিবর্তন কত? 3200 মাইনাস কত? 1600, হ্যাঁ এত কি লেখা? সেন্টিমিটার কিউব। সো সেন্টিমিটার কিউবে থাকুক, আমি পরে এটাকে মিটার কিউবে নিব। আর 5 এটিএম মানে কত প্যাসকেল? সো 5 × 10⁵ প্যাসকেল। সো এখান থেকে হিসাব করলে আমাদের ডিভি আসে হচ্ছে 1600, 3200 মাইনাস 1600, তাহলে 1600 সেন্টিমিটার কিউব। আর আমরা জানি সেন্টিমিটার কিউবকে মিটার কিউব বানাইতে হয় কত? 10⁻⁶ দিয়ে গুণ দিতে হয়, তাহলে মিটার কিউব হয়। এসআই এককে সব নিচ্ছি আমরা। ওকে ভালো। এখন অন্তঃস্থ শক্তির পরিবর্তন প্রশ্নে দেওয়া আছে যে, এবং আমাদের আরেকটা মান দেওয়া আছে, যে হচ্ছে ডিইউটা প্রশ্নে সরাসরি লেখা আছে, যে ডিইউ সমান কত? যে 1589.4। ভালো। এবার আমাদের কাজ কি, এখান থেকে ডিইউ এর মান কত সরাসরি লেখা আছে, যে 1589.4। আর ডিডাব্লিউ কত? ডিডাব্লিউ আমি জানি না, ডিডাব্লিউ এখানে দেখতে পাচ্ছি না। সো আমরা কি করবো, এখানে ডিডাব্লিউ বের করবো। সো ডিডাব্লিউ পরিবর্তে লিখবো পি × ডিভি। ঠিক আছে, ভালো। এখানে আমার মানগুলো বসাই, 1589.4 যোগ, হ্যাঁ 19.4 যোগ কত হবে খেয়াল করো,
এখানে আমাদের যে যে মান দেওয়া সব বসাই দিব আমরা, যে 5 পি ডিভি, সো পি এর মান কত 5 × 10⁵, আর ডিভি কত, এই যে হচ্ছে আমাদের 1600, 3200 - 1600 করলে আয়তনের পরিবর্তন হয় এত, 10⁻⁶। ওকে, সো এই যে তুমি এই পুরোটুকু হিসাব করবা, এই মানটুকু হিসাব করে দেখবে একটা কত ভ্যালু আসবে, জুলে আসবে, সব এসআই কুকে নিচ্ছি। তুমি দেখবা এইটুকুর মান ডিকিউ এর সমান হয়েছে কিনা। যদি এতটুকু সমান ওই যে ওইটা চলে আসে, হ্যাঁ, তাহলে যদি আমাদের এই ঘটনাটা ঘটে যে যদি তুমি দেখো এই ডিকিউ এর মান যা আর ডিইউ প্লাস ডিডব্লিউ এর মান তা যদি এত হয়, এত ইকুয়াল টু এত হয়, তাহলে আমরা কি বলবো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে বলে দেবা, শেষ হয়ে গেল। তাহলে খুবই সিম্পল। এরকম অঙ্ক আসলে তোমার কাজ হচ্ছে এই জিনিসগুলো একটু অবজার্ভ করা, যে কী কী দেওয়া আছে কেমনি কি, সেখান থেকে তোমার এই জিনিসটা বের করা, ডিইউ প্লাস ডিডব্লিউ বের করা আর ডিকিউ বের করা। যদি এই মানটা আর এদের যোগফলটা সমান হয়ে যায় তাহলে ওকে, ডান, বুঝে গেলাম যে হ্যাঁ প্রথম সূত্রকে সমর্থন করে। সো এরকম প্রশ্ন তোমার পরীক্ষা আসবে এবং আসলে অবশ্যই সুন্দর মতো এখান থেকে পারা তোমার উচিত, ঠিক আছে। আর সো দেখো এখানকার ঘ নাম্বারটা কিন্তু সেই একই রকমই দেখা যাচ্ছে, যে হচ্ছে স্থির চাপ প্রক্রিয়ায় ও সমষ্ণ প্রক্রিয়ায় নির্ণীত কাজের মান সমান হবে কিনা। তার মানে তুমি সমষ্ণ প্রক্রিয়ায় কাজের মান বের করবা, সমষ্ণ প্রক্রিয়ার কাজের মান ওই যে এনআরটি লন V2/V1, তো এটা তোমার কাজ। কিন্তু এখানে কিন্তু রুদ্ধতাপীয় বলেনি, বলছে স্থির চাপে, তাহলে স্থির চাপ প্রক্রিয়াতে তোমাকে এখানে বের করতে হবে। তো এখানে দুইটা প্রসেসে কাজ বের করতে বলছে। ওকে, ভালো। আর আমাদের গ নম্বরে বলছিল এই দেখো এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা আমরা করতে চাচ্ছি এখান থেকে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা আমরা এখান থেকে করতে চাই। তুমি এখান থেকে কী করবা খেয়াল করো, বলছে উদ্দীপকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। সেখান থেকে দেখো আমরা এক কাজ করি, সেটা হচ্ছে গ, বলছে যে একটি তাপগতীয় সাম্যাবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস, তাহলে এখানে আমরা কতটুকু গ্যাস ব্যবহার করছি, 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস ব্যবহার করছি এবং এক বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত আছে। তো এখানে চাপের মানটা বলা আছে আমাদের, চাপের মানটা হচ্ছে কত 1 ATM, এক বায়ুমণ্ডলীয় চাপ মানে কি বুঝবা, যে ATM দেওয়া আছে। হ্যাঁ, বলছে স্থির চাপে তাপ শক্তি সরবরাহ করা হলো, স্থির চাপে, এবং এতে তাপমাত্রা এত ডিগ্রি হয়। তাহলে তাপমাত্রার মানটা কত ডিগ্রি হয়, যে পরবর্তীতে এই তাপ দেওয়ার ফলে 35 ডিগ্রি হয়। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটা সমষ্ণ প্রক্রিয়া এবং এটি আদি অবস্থান হতে একই আয়তনের পরিবর্তন করে কৃতকাজ পরিমাপ করা হলো। যে উদ্দীপকের চাপের ক্ষেত্রে, হ্যাঁ, উদ্দীপকের চাপের ক্ষেত্রে কি বলছে, যে হচ্ছে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। সো আমরা জানি স্থির চাপে বলছে, কথাটা কিন্তু মেনশন করতে হবে, স্থির চাপে তোমাকে বলছে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। সো তুমি কি জানো স্থির চাপে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি, ডিইউ। তোমাকে বলছে স্থির চাপে ডিইউটা কত, কিন্তু আমরা আবার জানি স্থির চাপে ডিকিউ সমান কত, স্থির চাপে ডিকিউ সমান হচ্ছে কি আছে মনে আছে, যে ডিকিউ সমান হচ্ছে n × CP × DT, NCP DT এরকম। তো তোমার এখানে মোল কত দেখো, 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস, তার মানে হচ্ছে মোল সংখ্যাটা বের করে ফেলতে পারবো আমরা। 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস হলে যে মোল সংখ্যা n সমান আমরা জানি W/m, তো W এর মানটা হচ্ছে 14, m এর মানটা হচ্ছে 28, তাহলে কত আসবে এখানে, হাফ আসবে, হাফ। তাহলে আমি লিখলাম হচ্ছে হাফ, অর্থাৎ 0.5। সিপি এর মানটা দেওয়া আছে কিনা তুমি খেয়াল করো, সিভি দেওয়া আছে 20 এত সিভি। সো তুমি এখানে বাকিটুকু সাইডে করে নিতে থাকো, আমি বাকিটুকু সাইডে করে দিচ্ছি। যে আমরা জানি আবার সিপি - সিভি সমান আর, তাহলে এখান থেকে সিপি সমান কত হবে, যে 8.314 যোগ হচ্ছে কত 20.8, ঠিক আছে, এটা তুমি করবা। সো তুমি এখানে সিপি এর মানটা বসাই দিবা, যে কত হচ্ছে 8.314, সো 8.314 যোগ কত আছে তোমার এখানে 20.8, সো 20.8। ডিটি কত এখানে তুমি খেয়াল করো, ডিটি তাপমাত্রার পরিবর্তন 30 ছিল 35 হয়েছে, তাহলে বুঝতেই পারছো 35 - 30 ডিগ্রি, হ্যাঁ, সেলসিয়াস। সো তাপমাত্রার পরিবর্তন এখানে ডিগ্রি সেলসিয়াসে থাকুক কোনো সমস্যা নাই, কারণ তো পরিবর্তন যা এই তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াসেও যা কেলভিনেও তা, 5 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন মানে 5 কেলভিন পরিবর্তন। তাহলে এখানে আমরা জাস্ট 5 বসাই দিব পরিবর্তনটা। তুমি এটা করে ফেলে কি পেয়ে গেলা, ডিকিউ পেয়ে গেলা, ডিকিউ তোমার ডান। সো তুমি এখান থেকে পেয়ে গেছো, সুতরাং ডিকিউ সমান তুমি এটা ডান, ডিকিউ তোমার ডান। এবার তোমার কাজ কি, এখান থেকে তোমাকে বলছিল ডিইউ বের করো। সো তুমি কি লিখবা, আমরা জানি ডিইউ সমান কি লিখবো, যে ডিকিউ মাইনাস হচ্ছে ডিডব্লিউ, শেষ। যে কারণ আমাদের ডিকিউ সমান ছিল ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিইউ সমান ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তো তোমার কাজ হচ্ছে এটাই, ডিইউ। ডিকিউ এর মানটা কত তোমার প্রশ্নে দেখো লেখা থাকতে পারে, চেক দিবা এখানে।
বলছে এখানে আমাদের ডিকিউ এর মানটা দেওয়া নাই কিনা দেখি আমরা। এক বায়ুমণ্ডলীয় চাপে স্থির চাপেতে তাপ শক্তি সরবরাহ করা হলো। ও তাপ শক্তি, কত তাপ শক্তি সরবরাহ করা হলো সেটা কিন্তু এখানে উল্লেখ করা নাই। তাপ শক্তি এখানে উল্লেখ করা নাই। তো তাপ শক্তি যদি উল্লেখ করা নাই তাহলে তো আমরা এখান থেকে হচ্ছে এটা বের করতে পারছি না। ডিডাব্লিউ আমরা বের করতে পারবো এখান থেকে। ডিডাব্লিউ কীভাবে বের করবো খেয়াল করো, এখানে তাপ শক্তির মানটা দেওয়া থাকার কথা, দেওয়া নাই। দেখো ডিডাব্লিউটা শিখাই দিচ্ছি, ডিডাব্লিউ কীভাবে বের করবো। সো আমরা জানি হচ্ছে ডিডাব্লিউ সমান সমান কি পিডিভি, আর পিডিভির পরিবর্তে কি লেখা যায় আমরা জানি পিভি সমান এনআরটি। সো এনআরডিটি, হ্যাঁ, সো লিখতে পারবো আমরা এনআরডিটি। তা তুমি এখান থেকে ডিডাব্লিউর পরিবর্তে লিখতে পারবা এনআরডিটি, টি টু মাইনাস টি ওয়ান। ঠিক আছে, তো তাপ শক্তির মান যদি এখানে তোমার দেওয়া থাকে তুমি এখানে বসাই দিবা, তোমার কাজ শেষ। তাপ শক্তির মান দেওয়া আছে আর ডিডাব্লিউর পরিবর্তে কি লিখবা এনআর ইন্টু হচ্ছে ডিটি, ডিটি মানে কত টি টু মাইনাস টি ওয়ান, টান। সো এই হচ্ছে তোমার ডিইউ চলে আসবে। ঠিক আছে, এখানে তোমার ডিইউ চলে আসবে। সো এটা একটা প্রসেস। যদি এখানে তাপ শক্তি দেওয়া থাকতো, দেওয়া হয়তো এখানে ছিল, সো তাপ শক্তি দেওয়া থাকলে তুমি মান বসাবা, তোমার এই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, কিন্তু মনে করো তাপ শক্তি এবার তোমার দেওয়াই নাই, সো তুমি সেক্ষেত্রে কিছু না কিছু তোমার করতে হবে। এটা একটা প্রসেস, আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করে নিচ্ছি। তো তুমি এখানে দেখি এখানে আমাদের তাপ শক্তির মানটা দেওয়া ছিল কিনা এই জায়গাটার মধ্যে। সো একটু আমরা চেক দিচ্ছি এখানে। দেখো হচ্ছে এটা হচ্ছে আমাদের তো এটা এনআরডিটি এবং হচ্ছে আমাদের তাপ শক্তিটা আমরা চেক দিয়ে নিচ্ছি। তাপ শক্তি, এই যে তাপ শক্তি, তাপ শক্তি, তাপ শক্তি, ও তাপ শক্তিটা আমরা এখানে যেহেতু দেওয়া নাই আমরা বের করে নেব, একেবারেই দেওয়া নাই। এই যে 72.775। সো এটা আমরা চাইলে বেরও করে নিতে পারি, দেওয়া নাই যেহেতু। আর আরেকটা প্রসেসের কথা বলছিলাম সেটা তোমাকে আগে বলে দিই, আমি এটা কপি করে নিচ্ছি। এই কাজটুকু আমরা আরেকভাবে করতে পারতাম আসলে। হ্যাঁ, এত কিছু না করে আমি তোকে দুইটা প্রসেসই বলে দিচ্ছি, তাপ শক্তিটাও বলে দিচ্ছি আর এখানে তোমাকে আমি অন্য প্রসেসটাও বলে দিচ্ছি, তুমি কিন্তু এই কাজটা তুমি দেখবে একই মান আসবে। হ্যাঁ, মানটা তোমার একই আসবে, তুমি এই কাজটাও করতে পারতা। যে এখানে তোমার দেওয়া ছিল সিভি না, তুমি শুধুমাত্র এখানে লিখতে পারতা ডিইউ সমান এন সিভি ডিটি, ডিইউ সমান এন সিভি ডিটি লিখেও যদি করতা তুমি দেখতে এখানে তোমার একই মানে আসলে আসতো। সো তুমি এটা যদি তুমি দেখো যে হচ্ছে মান দেওয়া নাই, তুমি সেক্ষেত্রে এটা লিখবা। কিন্তু এক্ষেত্রে যদি আমরা হচ্ছে ডিকিউটা লিখতে পারছি, সো আমরা এখানে লিখে দিই। সো এখান থেকে আমরা লিখে দিচ্ছি ডিইউ সমান ডিকিউ কত লিখবো আমরা এন সিপি ডিটি, কারণ আমরা জানতাম ডিকিউ সমান এন সিপি ডিটি, তাই না? ও ডিকিউ তো আমরা বের করছি, এই যে এখানে আমাদের বের করা আছে। হ্যাঁ, আমরা খুঁজতেছিলাম পাচ্ছিলাম না। সো ডিকিউ তো বের করা আছে, এই যে আমরা তো বের করছিলাম, নিজেরাই বের করছিলাম। ঠিক আছে, সো এই যে মান বের করছি মাইনাস এখানে আমরা দেখো এই যে এখানে আমরা এখানেও একটা মান পাবো। সো তুমি এটা মান বসালে তুমি দেখবে এখানে উত্তর চলে আসবে। ঠিক আছে, এত জুল আসবে এগুলো। সো এটা, সো এখানে যদিও বলছি স্থির চাপের ক্ষেত্রে, সো এটা করা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। স্থির চাপে বলছে এটা করা অ্যাপ্রোপ্রিয়েট। আর স্থির আয়তনে বললে তুমি কি করতা, স্থির আয়তনে বললে তুমি এভাবে লিখতে, তোমাকে বলতো স্থির আয়তনে, হ্যাঁ স্থির আয়তনে, তখন সেক্ষেত্রে তুমি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন এটা দিয়ে লিখতা। ঠিক আছে, ডিইউ সমান এন সিভি ডিটি। আর ঘ নাম্বারটা স্থির চাপে এবং সমউষ্ণ প্রক্রিয়ায় কাজের মানটা আমরা বের করে ফেলবো। তুমি জাস্ট এখানকার এটা হচ্ছে গ নাম্বারটা ছিল, আমরা করে ফেললাম। তো ঘ নাম্বারটা তুমি এটার সাহায্য নিয়ে তুমি এখান থেকে উত্তরটা খালি মিলাবা, যে তুমি এই যে সূত্র জানোই এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান সূত্র জানোই। আর স্থির চাপের ক্ষেত্রে কী হবে পিডিভি, হ্যাঁ, আর এই ডিভি এর মানটা যদি না পাও, এই যে পিভি সমান এনআরটি, সেখান থেকে ভি ওয়ানটা বের করে নিবা। সো এই প্রশ্নটা তুমি করতে পারবাই, এই সমস্ত তুমি দেখিয়ে আসলাম বারবার। স্থির চাপেরটা জাস্ট তুমি এখান থেকে একবার একটু চেক দিবা। ঠিক আছে, সো এটা আমাদের গেল এখান থেকে। পরের প্রশ্নটা তুমি একটু খেয়াল করো এখান থেকে, যে আমাদের এখানে পরের প্রশ্নটা বেসিক্যালি কি বলছে। এখানে বলছে পিস্টনযুক্ত একই ধরনের দুটি সিলিন্ডার, এখানে গ্যাস ট্যাস আছে। হ্যাঁ, বলছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা সিভি নির্ণয় করো। তারপর হচ্ছে এখানে বলছে হচ্ছে দ্বিতীয় সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে কিনা, এটা কুমিল্লা বোর্ড 24 আসছে। হ্যাঁ, সো কী করবো দেখো, বলছে পিস্টনযুক্ত একই ধরনের দুটি সিলিন্ডার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে। প্রথম সিলিন্ডার আয়তন স্থির রেখে এত তাপশক্তি প্রদান করা হলো। তাহলে স্থির আয়তনে, তার মানে কি স্থির আয়তনে মানে হচ্ছে কি, যে হচ্ছে সিভি বের করতে বলছে। স্থির আয়তনে সিভি বের করতে বলছে। তো আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি হচ্ছে স্থির আয়তনের ক্ষেত্রে ডিকিউ অথবা ডিইউ তো সমান আমরা জানি স্থির আয়তনে, তাই না? তো এর সূত্র কি হবে, ডিকিউ বা ডিইউ সমান কি হবে এন সিভি ডিটি। তুমি সরাসরি কিন্তু লিখতে পারো, কারণ আমরা সূত্র শিখছিলাম সরাসরি, কিন্তু সিভি সূত্র শিখছিলাম। সিভি সমান সমান কি ছিল আমাদের, যে ডিকিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি। মনে পড়ে ডাইরেক্ট সূত্র আমরা প্রথমেই শিখছিলাম এটা। তুমি সেটা ইউজ করে দাও, তাহলে তোমার আর ভেঙে ভেঙে দেখাইতে হবে না। স্থির আয়তনে আমরা কত শক্তি প্রদান করছি 410, আর মোল সংখ্যা কত 8 গ্রাম। তার মানে হচ্ছে আমরা জানি এন সমান সমান ডাব্লিউ বাই এম, তাহলে 8/2 মানে কত 4 মোল।
তাহলে 4 মোল। আর ডিটি কত খেয়াল করে দেখো, এখানে বলা থাকবে 15 ডিগ্রিতে উন্নীত হলো, 10 ডিগ্রি ছিল 15 ডিগ্রি করছে, তাহলে ডিটি কত? সো 15 মাইনাস 10 মানে কত আসবে? 5 আসবে। ঠিক আছে, তো তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা এই যে সামথিং কিছু একটা জুল। সূত্র জানলেই কিন্তু তুমি জাস্ট মানটা বসিয়ে ফেলতে পারো, তার মানে সহজভাবে কিন্তু আসে। আর বলছে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে আমরা আরেকটু ট্রাই করবো। আরেকটা, দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে কিনা। হ্যাঁ, 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে কিনা। দ্বিতীয় ক্ষেত্রে কী করছে দেখো, প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে 15 ডিগ্রিতে উন্নীত হলো, অপরপক্ষে সিলিন্ডার স্থির চাপে রেখে 410 জুল তাপ প্রদান করা হলো। হ্যাঁ, তাহলে এখন তোমাকে বলছে যে এই ক্ষেত্রে কী ঘটবে, তাহলে তুমি কী করবা? দ্বিতীয় ক্ষেত্রে কী করবা? স্থির চাপে। সো স্থির চাপে তোমাকে কী করতে হবে? ডিটি বের করতে হবে। তুমি লিখবা স্থির চাপে সিপি সমান সমান কি ডি কিউ বাই হচ্ছে এন ইন্টু ডিটি। সো তুমি এখান থেকে কি এক কাজ করো, এখান থেকে ডিটি এর মানটা বের করছো, এখান থেকে ডিটি কি লেখা যাবে? সুতরাং এত বা অর্থাৎ লিখে দিচ্ছি এত অর্থাৎ। সো ডিটি সমান কি লেখা যাবে? ডিটি সমান সমান লেখা যাবে হচ্ছে দেখো ডি কিউ ডিভাইডেড বাই হচ্ছে এন ইন্টু সিপি, এন ইন্টু সিপি। ডিকিউ এর মানটা প্রশ্নে বলা আছে যে স্থির চাপে কত তাপ প্রদান করছি? 410 প্রদান করছি, মোল সংখ্যা তো হচ্ছে 4। আর সিপি এর মানটা কত? সিপি এর মানটা আমাদের এখানে দেওয়া নাই, সিপি মান বের করে নিব। আমরা জানি হচ্ছে সিপি মাইনাস সিভি সমান সমান হচ্ছে আর। সো তুমি এখানে কি বের করছো? সিভি এর মান বের করছো, সুতরাং সিপি সমান সমান হবে আর প্লাস সিভি, গ নম্বরের সিভি। ঠিক আছে, তো তুমি সেটা এখানে বসাই দিবা আর কি। সো আমি লিখে দিচ্ছি যে হচ্ছে সিভি প্লাস হচ্ছে আর, এই মানটা বসাই দিবা এবং আসবে তোমার হচ্ছে ডিটি এর মান। ডিটি এর মান আসছে মনে করো 4 ডিগ্রি, কথার কথা। তাহলে আগে ছিল তাপমাত্রা 10 ডিগ্রি আর বর্তমানে পরিবর্তন হলো 4 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি কি হইলো? হইলো না। তখন তুমি লিখবা এখানে, তুমি দেখবা ডিটি এর মানটা 5 আসছে কিনা। সো ডিটি ইকুয়াল টু 5 হলে, ডিটি ইকুয়াল টু 5 হলে, কারণ 5 হলেই তো হবে, 10 ছিল আরও 5 বাড়লো, তাহলে সেক্ষেত্রে কী হবে? 15তে উন্নীত হবে। ডি ইকুয়াল টু 5 হলে 15 ডিগ্রিতে উন্নীত হবে, 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে। আর 5 না হলে উন্নীত হবে না। ডিটি ইকুয়াল টু 5 হলে 15 ডিগ্রিতে উন্নীত হবে, আর যদি না আসে তাহলে হবে না, শেষ। তুমি দেখো ডিটি এর মানটা কত আসে। সো আশা করি এভাবে করে তুমি এই প্রত্যেকটা অঙ্ক বুঝে ফেলেছো যে কীভাবে আসলে এখান থেকে আসতে পারে। ঠিক আছে, এবার আমরা এই গ্রাফ রিলেটেড একটা প্রশ্ন দেখে আসো যে গ্রাফ থেকে আসলে এই প্রশ্নগুলো কিভাবে আসলে আসতে পারে। সো বলছে এখানে নিচের লেখচিত্রে 2 মোল কোনো গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখানো হলো। ওই অংশে গ্যাসের আয়তন স্থির থাকে, ওই অংশে গ্যাসের আয়তন স্থির থাকে। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দেওয়া আছে। স্থির আয়তনে মানে কি দেওয়া? এটা সিভি দাও, সিভি দাও। ঠিক আছে, বুঝলাম, কিছু প্রশ্ন লেখা আছে। বলছে ওয়ে রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করো। ওয়ে রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কীভাবে বের করা যায়? তোমাকে বলেই দিছে কিন্তু দেখো ওয়ে অংশে তোমাকে কি বলছে যে এখানে সিভি আয়তন স্থির থাকে, আয়তন স্থির বলেছে, ওই অংশে আয়তন স্থির থাকে। হ্যাঁ, দেখো ওই অংশে আয়তন স্থির থাকে। সো আয়তন যেহেতু স্থির থাকে তাহলে তুমি আবারও লিখে ফেলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ। আর স্থির আয়তনে বলছে না, তাহলে তুমি এবার এটা লিখবা। স্থির আয়তন যদি বলছে তাহলে সরাসরি লিখবা, কোনো ঝামেলা নেই। তো তুমি লিখবা যে ডিইউ সমান হচ্ছে এন সিভি ইন্টু হচ্ছে ডিটি। সো ডিইউ সমান সমান এন এর মানটা কত? এন এর মানটা হচ্ছে আমাদের দেখো 2 মোল বলছিল, 2 মোল। আর সিভির মানটা সরাসরি দেওয়া আছে 12.5। আর ডিটি এর মানটা কত? ডিটি এর মানটা আমরা চেক দিই। দেখো এখানে ছিল কত? 0 এবং হচ্ছে কত? 300। এখানে 0 এবং এখানে কত? 300। তাহলে আমরা কত বসাই দিব যে 300 মাইনাস হচ্ছে কত? 0। তাহলে পরিবর্তনটা চলে আসলো, এই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তোমার হাতে চলে আসলো। ডান। ঘ নাম্বারটা কি বলছে দেখো, ঘ নাম্বারটা এখান থেকে পারা যায় কিনা। বলছে লেখচিত্রের এবি ও বিসি অংশের কৃতকাজ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো লেখচিত্রের কি বলছে এখানে দেখো যে এবি ও বিসি অংশের কৃতকাজ। সো এবি এবং হচ্ছে বিসি অংশের কৃতকাজ তোমাকে বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা দেখি এবি আর বিসি অংশের কৃতকাজ আমরা কীভাবে বের করতে পারি। দেখো এবি অংশে কি ঘটনা ঘটছে, এবি অংশে 300 থেকে 600, এবি অংশ নিয়ে কোনো কিছু কথা উল্লেখ আছে কিনা? ওই অংশ না, কোনো কিছু উল্লেখ নাই। একটা জিনিস দেখতে পাচ্ছি এবি অংশে কি দেখো চাপটা স্থির। চাপ যেহেতু স্থির তাহলে সেক্ষেত্রে আমরা স্থির চাপে কাজের সূত্র বের করব। সো এক্ষেত্রে দেখো আমাদের কি বলা আছে, স্থির চাপ। সো স্থির চাপ যেহেতু, সো স্থির চাপে আমরা কি করব, লিখতে পারি স্থির চাপে। তাহলে চাপটা স্থির আছে, হ্যাঁ, চাপ স্থির চাপে। সো স্থির চাপে তোমার দরকার কি দেখো, তোমার বলছে এবি অংশে কৃতকাজ। সো এবি অংশে স্থির চাপে। সো স্থির চাপে কৃতকাজের সূত্র আমরা জানি, স্থির চাপে কৃতকাজের সূত্র কি হবে, যে কৃতকাজ ডাব্লিউ সমান সমান কি পি ইন্টু ডিভি। এ হচ্ছে মেন কথা।
তো তোমার ডিভি লাগবে। তাহলে ডিভি লাগবে মানে কি, তোমার লাগবে হচ্ছে দেখো এই অংশে তোমার লাগবে আয়তন VA এবং বি অংশে এবি অংশ তাহলে বলছে VB। সো VA এবং VB এইটার পরিবর্তন লাগবে, এই অংশ এবি অংশে আয়তন আর বি অংশে আয়তন। সেটা কিন্তু দেওয়া আছে কিনা দেখি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কোথাও আয়তন নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, আয়তন দেওয়া নাই। তাহলে আয়তন বের করতে হবে। কীভাবে বের করা যায়? তাহলে আমরা আসলে এখানে ডাব্লিউ সমান পি এর মতো দেখতেই পাচ্ছি, এই যে এটা মানটা। সো পি লাস্টে বসায় আগে সব কিছু লিখে নিই। ডিভি মানে কি দেখো আগেই বললাম যে এ অংশে আর বি অংশে আয়তনের পরিবর্তন। সো আমরা বি অংশের পরিবর্তন লিখব। সো আমরা এখান থেকে তাহলে এভাবে লিখে নিই যে হচ্ছে ভিবি মাইনাস হচ্ছে VA। সো আমি এখান থেকে লিখে দিই, তাহলে তোমার সুবিধা হবে। সো পি থাকলো আমাদের, ভিবি কত হবে চিন্তা করো। আমরা জানতাম হচ্ছে পিভি সমান সমান এনআরটি। দেখো এই পিভি, হ্যাঁ, আমরা এখান থেকে লিখে দিচ্ছি হচ্ছে দেখো, কিন্তু আমরা জানি পিভি সমান সমান হচ্ছে এনআরটি। তাহলে বুদ্ধি করে বলো ভি সমান সমান কী হবে? ভি সমান সমান হবে হচ্ছে এনআরটি বাই হচ্ছে পি, ঠিক আছে? সো এনআরটি বাই পি। সো তোমার কাজ হচ্ছে ভি এর পরিবর্তে লিখে দেওয়া এনআরটি বাই পি। সো আমি লিখে দিচ্ছি এনআরটি বাই পি মাইনাস, এখানেও সেম হবে এনআরটি বাই পি। এবার তুমি এখান থেকে দেখো যে কোন কোন মানটা আসলে আলাদা। যে এন এর মানটা সেম 2 মোল সবার জন্য, আর এর মানটা সবার জন্য সেম, টি আলাদা কারণ এ অংশে তাপমাত্রা 300 আর বি অংশে 600। সেখানে লিখে দিলাম আমি টিবি আর এখানে লিখে দিলাম হচ্ছে আমরা টি। ওকে, আর চাপটা সবার জন্য সেম, তাহলে আমরা খালি এখানে এই মানটুকু বসালেই হয়ে যাচ্ছে। তো ডাব্লিউ সমান সমান আসবে, পি এর মানটা বসাই দিচ্ছি 2 × 10⁵। তারপর হচ্ছে আমাদের কি আছে এখানে এনআর সব মান বসাই দাও। এন এর মান কত 2 মোল, আর এর মান 8.314, তাপমাত্রা হচ্ছে 300, না সরি বিটা হচ্ছে 600, তাই না? বি তো ওই পাশেটা, হ্যাঁ, তো বি লিখতেছি আমরা 600। আর পি হচ্ছে কত? পি তো হচ্ছে আমাদের সেই ওই পিটাই, তাই না, যে 2 × 10⁵ এরকম। তারপর হচ্ছে এখানে লিখে ফেলতেছি আমরা, দেখো সেম একইভাবে লিখে ফেলি যে এন এর মানটা হচ্ছে 2, আর এর মান 8.314, কমনই লিখতে পারো তুমি আর কি, সুবিধা হবে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের কত আছে এখানে, আমাদের এখানে আটটা জিনিস আছে হচ্ছে 300, এটাও লিখে দিচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের ইন্টু হচ্ছে কত আমাদের 300, এটা 300 লিখে দিলাম। আর পি এর মান কত 2 × 10⁵ আগের মতো। সো এই হচ্ছে জিনিস। তুমি এই যে ক্যালকুলেশন করে দাও, তুমি কিন্তু পেয়ে গেলা কাজ কোথায়, এই যে এবি অংশে কাজ WAB। হ্যাঁ, তোমার একটা কিন্তু ডান, যে WAB কিন্তু তোমার ডান, ঠিক আছে? একইভাবে তোমাকে যখন বের করতে হবে কখন কোন জায়গায়, দেখো বিসি অংশে কাজ বের করতে হবে। বিসি অংশে কাজটা কি, তাপমাত্রা স্থির আছে, টি স্থির। হ্যাঁ, বিসি অংশে কি, এই বিসিতে টি স্থির মানে কি সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়াতে তোমার কি বলা লাগে, সমষ্ণ প্রক্রিয়া তুমি পারোই, কীভাবে করবা তাও আমি দেখাই দিচ্ছি, খেয়াল করো। হ্যাঁ, তো সমষ্ণ প্রক্রিয়াতে তোমার কি হবে জিনিসটা, তো আমি এগুলো মুছে দিচ্ছি। তাহলে এখন যে সমষ্ণ প্রক্রিয়াতে কাজ সূত্র হবে এনআরটি লন V2/V1। সো এই জিনিসগুলো তুমি যদি বুঝতে পারো চিত্র থেকে, তাহলে তোমার আর কোনো প্যারা নেই। হ্যাঁ, তো তুমি কিন্তু লিখে ভালো যে সমষ্ণ প্রক্রিয়াতে WBC সমান কী হবে এনআরটি লন V2/V1। এবার তুমি চিন্তা করো বিসি অংশে, তাহলে V2 কোনটা হবে, V2/V1, V2/V1। এবার তুমি দেখো অলরেডি তুমি কিন্তু এই যে WBC তুমি এখানে প্রত্যেকের মান জানো, এন এর মান 2, আর এর মান 8.314 এবং টি এর মান কত স্থির 600 কেলভিনে আছে। লন এই ভিসি আর ভিবি এর মানটাই তোমার দরকার। সো এই মানটা তুমি একটু বের করে নাও, এই মানটা তুমি একটু সাইডে বের করে নাও, তাহলে তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে একটু সাইডে এই মানগুলো একটু বের করে নাও। সাইডে না উপরে বের করে নিই আমরা। সো দেখো তুমি এখান থেকে এই যে, সো এটা হচ্ছে আবার আমাদের এখানে। সো তুমি ভিসি বের করবা সেম আগের মতো। ভিসি বের করো কীভাবে, যে এনআরটি বাই হচ্ছে কত পি। সেখানে কী হবে, মানগুলো সব বসাই দাও। দেখো যেখানে এখানে হচ্ছে দেখো সমষ্ণ প্রক্রিয়া যেহেতু আমাদের ভাই বের করার দরকার নেই, কারণ আমি তো ভিবি বের করছি। তো লিখবো আমরা দেখো পিবি ভিবি মানে P1V1 সমান সমান কত P2 আর হচ্ছে V2। তোমার লাগবে হচ্ছে ভিসি। সো ভিসি সমান সমান তুমি সুন্দর করে বের করে ফেলতে পারলা যে P1V1 বাই হচ্ছে কত P2। এই যে তোমার ভিসি বের হয়ে আসলো। যে ভাই এগুলো পাবো কই, সব তুমি জানো পিবি তো এটাই, দেখো এই যে বি বিন্দুতে পি লেখা আছে পিবি, সি বিন্দুতে পি লেখা আছে 1। সো প্রত্যেকটা মান তুমি জানো, পিবি সব তোমার দেওয়া আছে। শুধু তোমার দরকার ভিবি পাবা কই, এই দেখো ভিবি বের করছিল, এই যে ভিবি, এইটুকুই তোমাদের ভিবি ছিল, তাই না? সো এটাই তুমি এখানে বসায় দেবা। তা তুমি দেখবা এখানে কাজের মানটা বের হয়ে যাবে। হ্যাঁ, এবং তুমি দেখবা এই দুইটা মান কি বলছে যে বিশ্লেষণ করো। তুমি দেখবা কোন মান বড় হয় কোন মান ছোট হয় বলে দিবা, শেষ। এটাই তো বিশ্লেষণ।
সো এভাবে করে তোমার পরীক্ষা কিন্তু অঙ্কগুলো আসলে আসতে পারে। সো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো এই ধরনের অঙ্কগুলো আসলে কীভাবে করবা। হ্যাঁ, দেখো সেম একইভাবে, তো সেম একইভাবে তুমি তাহলে এই অঙ্কটা দেখো নিজে নিজে করতে পারবা। তোমাকে বলছে যে পি কিউ আর পি চক্রের প্রতি ধাপে কাজের তুলনা করো। এই ধাপগুলোতে কাজের তুলনা করো, তাহলে এই ধাপগুলো কী তুমি খেয়াল করো। দেখো বলছে উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন। তাপগতীয় ব্যবস্থা আর অবস্থানে আসতে, এই যে আর অবস্থানে আসতে কিউ থেকে শুরু হলো, কিউ থেকে আরে আসতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন বলা হয়েছে। কিউ থেকে আরে যেতে তাপগতীয় ব্যবস্থায় 80 জুল তাপশক্তি সরবরাহ করা হলো। তাহলে আমরা গ নাম্বারটা করে ফেলতেছি। 80 জুল আমরা জানি হচ্ছে ডি কিউ সমান সমান দিছি আমরা 80 জুল তাপশক্তি সরবরাহ করছি, এবং এই ক্ষেত্রে কৃত কাজ কত। এই কিউ থেকে আরে যেতে দেখো তো, কিউ থেকে যেতে কৃত কাজ কত, এটা সম আয়তন। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই দেখো এটা আয়তন লেখা এই বরাবর, তাহলে এখানে 8 আয়তন, এখানেও 8 আয়তন, এখানেও 8 আয়তন, তাহলে এখানে ডিভি 0, আর ডিভি 0 হলে সেক্ষেত্রে ডিডাব্লিউটাও 0 হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে ডিডাব্লিউ সমান সমান 0। তাহলে ডিইউ সমান সমান কত এটা জিজ্ঞেস করছিল, তাহলে তুমি লিখবা আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, সুতরাং ডিকিউ সমান সমান হচ্ছে ডিইউ, কারণ তো 0, কারণ এই মানটা তো হচ্ছে 0 হয়ে গেছে। তাহলে হচ্ছে আমাদের ডিইউ সমান সমান হবে কত, 80। এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর, ঠিক আছে। সো ডিইউ সমান সমান কত আমাদের 80 জুল। সো আশা করি এটা বুঝতে পেরেছো এখানে কীভাবে করবা। উদ্দীপক অনুসারে পি কিউ আর পি চক্রের প্রতি ধাপে, এই চক্রের প্রতি ধাপে কাজের তুলনা করো। তার মানে পি কিউ আর পি, তুমি ধাপগুলো তুমি চিন্তা করো, দেখো পি কিউ, তার মানে এই যে কোন কোন ধাপ, পি কিউ আর পি, পি কিউ আর পি। তো পি কিউ এখানে একটা ধাপ দেখতে পাচ্ছ, এটা কি ধাপ, সমচাপ। হ্যাঁ, সমচাপের ক্ষেত্রে তুমি কি লিখবা, তাহলে লিখবা পি কিউ, পি কিউ ধাপে কাজ, আমরা ঘ নম্বর করছি পি কিউ ধাপে কাজ। সো পি কিউ ধাপে কাজ কি লিখবা, সমচাপে ডাব্লিউ সমান সমান কি পি ইন্টু ডিভি। ডিভি কত খেয়াল করো, এই যে চাপ এখানে আর ডিভি কত, এই যে এখানে 4 এখানে 8 লেখা, তাহলে তুমি লিখবা 8 - 4, শেষ হয়ে গেল। আর পি এর মান কত, এই যে 20, পি এর মানটা লেখা আছে 20 প্যাসকেল লেখা আছে, তো তুমি এখানে জাস্ট মান বসাই দিলাম, সূত্র লিখলাম না, শেষ হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের 20, ডাব্লিউ সমান সমান পি ডিভি, শেষ, এত জুল। তারপর বলছে দেখো কিউ আর ধাপে কাজ তো 0, তাহলে ডাব্লিউ কিউ আর, ডাব্লিউ কিউ আর সমান সমান কত, 0, এটা হয়ে গেল। এখন তোমার একটা বাকি থাকলো হচ্ছে আরপি, যে আরপি একটা ধাপ। সো আরপি ধাপে কৃত কাজ কত হবে, এই দেখো ইম্পর্টেন্ট একটা জিনিস শিখাবো এখন। দেখো এই যে আর কিউ, এই যে এটা এই ধাপটা, হ্যাঁ এই ধাপে কৃত কাজ কত, আর সব ভুলে যাও, সব মনে করতে বাইরে করে ফেলছো, ডান, এগুলো ডান, এগুলো সব ডান। এই আর কিউ ধাপে কৃত কাজ কত হবে, হ্যাঁ তুমি তো বুঝতে পারছো না, এটা নিয়ে বুঝতে পারতেছিলে সমচাপ সম আয়তন, এটা কোন ধাপ কিছু বোঝা যাচ্ছে না। এরকম যদি হয় বুঝতে না পারো, তো সেক্ষেত্রে একটা কাজ করবা, যেই রেখাটা আছে সেই রেখাটা থেকে তুমি কি করবা, সেই রেখাটা থেকে তুমি লম্ব টানবা, এই যে লম্ব টানবা, এমনি করে একদম এক্স অক্ষে লম্ব টানবা, এইটার যে ক্ষেত্রফল সেটাই কাজ হবে। তাহলে আরপি যে ক্ষেত্রফল, আমি লিখে দিচ্ছি এই জিনিসটুকু লিখে দিচ্ছি আমি এখান থেকে সুন্দর করে, কারণ এটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমি অন্য জিনিসগুলো একটু উপরে চাপাই দিচ্ছি, কারণ এখন যেটা করবে বিশেষ করে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এখন তুমি দেখো, বিশেষ করে খেয়াল করে দেখো, এই দেখো এখন আমরা চাচ্ছি কোনটা, সুতরাং এখানে আমরা চাচ্ছি আমরা কোনটা, এখন চাচ্ছি আমরা হচ্ছে এই ধাপটা, আরপি ধাপ। সো ডাব্লিউ আরপি, আরপি ধাপে কী তো কাজ, ডাব্লিউ আরপি হবে আরপি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, আরপি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এই যে। সো আরপি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা, যে আর পি এস টি, হ্যাঁ আর পি এস টি আর, এরকম। সো আরপি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, হ্যাঁ আরপি অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। সো আমি দেখো তাহলে ক্ষেত্রফলের মধ্যে কী কী পাচ্ছি, সো ডাব্লিউ আরপির মধ্যে আমরা কী কী ক্ষেত্রফল পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি আর একটা আয়তক্ষেত্র পাচ্ছি, তাহলে লিখবো ত্রিভুজ আর পি কিউ এর ক্ষেত্রফল, ত্রিভুজ আর পি কিউ ক্ষেত্রফল যোগ, এখানে একটা ক্ষেত্রফল পাচ্ছি আমরা যোগ, এখানে কি পাচ্ছি দেখো একটা আয়তক্ষেত্র পাচ্ছি পি কিউ এস টি ক্ষেত্রফল, তো লিখছি আমরা এখানে পি কিউ এস টি ক্ষেত্রফল, তাহলে দুইটা ক্ষেত্রফল মিলে আমি মোট ক্ষেত্রফলটা পাচ্ছি। তুমি এখানে মানটা বসাই দাও, ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত দেখো, ভূমি হচ্ছে পিকিউ, পিকিউ কত 4 থেকে 8 বাদলে কত হয় 4, সো হিসাব করে লিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের উচ্চতা ক্ষেত্রফল তো বোঝাই, ভূমি উচ্চতা কত আর কিউ, আর কিউ এর মানটা কত 40 থেকে 20, এই যে 40, এই যে 20, হ্যাঁ সো লিখে দিচ্ছি আমরা 40 থেকে 20 বাদলে কত হয়, যে হচ্ছে 20 হয়, তো আমি সংখ্যায় লিখে দিলাম। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বুঝছো তো, করলাম, এটা আমাদের ডান, যোগ আমাদের আরেকটা জিনিস আমাদের এখানে আছে পিকিউএসটি ক্ষেত্রফল। সো দেখো এটা কি আয়তক্ষেত্র, ভূমি ইন্টু উচ্চতা, সো ভূমি কত আমাদের এখানে 8 থেকে 4 বাদ দিলে 4, উচ্চতা কত দেখো এই যে এইটুকু কিউটি,
এটা হচ্ছে 0 আর হচ্ছে 20, তাহলে লিখে দিচ্ছি আমরা এখানে কত 20 মাইনাস 0 আর কি। হ্যাঁ, তো সব মিলে কত আসলো আমাদের, এই হচ্ছে আমাদের কৃত কাজ। তুমি এখন বলবা যে হ্যাঁ সুতরাং এই হচ্ছে আমাদের ডাব্লিউ আর পি। সো এই যে 3 অংশে তুমি কিন্তু কাজটা বের করে ফেলছো। হ্যাঁ, তোমাকে বলছিল সব ধাপে কাজটা বের করে তুলনা করো, কোন ধাপে বেশি কোন ধাপে কম। সো তুমি একটু তুলনা করে দেবা কোন ধাপে বেশি কোন ধাপে কম। তার মানে এরকম যদি হয় তুমি কি করবা, এইটা দ্বারা নিচে যে আবদ্ধ ক্ষেত্রফল, পুরো আবদ্ধ ক্ষেত্রফল মানে এই যে এইটুকু আর কি। হ্যাঁ, এই যে এইটুকু আর কি, এই পুরো আবদ্ধ ক্ষেত্রফলটাই হবে কি এখানকার কৃতকাজ। ঠিক আছে, সো পিভি এর ক্ষেত্রে এরকম আবদ্ধ ক্ষেত্রফলটা কৃতকাজ নির্দেশ করে, এভাবে করে মনে রাখবা। সো ঠিক আছে, সো এইভাবে করে এই অঙ্কটাও একটু প্র্যাকটিস করে ফেলো, এই অঙ্কটা একটু প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে, সেই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে ফেলো, দেখবা এখান থেকে খুব সুন্দর মতো পারছো, সমস্যা হবে না। ঠিক আছে, এই অঙ্কগুলো তুমি একটু প্র্যাকটিস করে ফেলো এবং এই অঙ্কটা দেখো, অঙ্কগুলো করার সময় তুমি আটকে যাও, এটার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। সো এইভাবে করে তুমি অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে ফেলো। আমি এখান থেকে আরেকটা জিনিস একটু দেখাই দিই, যেটা তোমার বেসিক্যালি আসলে কাজে লাগবে। হ্যাঁ, সো সবগুলোই তুমি এখান থেকে করে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। তবে লাস্টে আমি এই অঙ্কটা নিয়ে একটু এখান থেকে করাই দিচ্ছি, এই যে লাস্টে এটা আমি করাই দিচ্ছি, এইটা তোমার একটু একটু বোঝার জিনিস আছে, বাকি দুইটা তুমি এখান থেকে একটু এসডব্লিউ করে ফেলো, উত্তর দেওয়া আছে, তুমি একটু হেল্প নিতে পারবা। এখানে কি বলছে দেখো, লাস্ট অঙ্ক বলছে এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। সো এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ আমরা বের করতে পারবো, এখানে অনেক কিছু দেওয়া আছে। চিত্রে তাপগতি ব্যবস্থাকে এ থেকে সি বিন্দুতে নেওয়া হলো, অন্তস্থ শক্তি যথাক্রমে 100 ও 600 এ সি বিন্দুতে। হ্যাঁ, এখানে ডিইউ আর এখানে মানে এখানে ইউ, এখানে ইউ দেওয়া আছে। সো ডিউটা বের করতে পারবো আমরা, ডিউটা কত 600 মাইনাস 100, 600 মাইনাস 100। ঠিক আছে, ওকে, ভালো কথা। সো এখন বলছে যে এই এসি পথে সম্পাদিত কাজের মানটা বের করো। সো আগের মতো এটা আমরা করবো না, তুমি পারবা, কারণ দেখো এই যে এসি পথটাকে তুমি যদি কি করো, এই দেখো এমন করে চিত্র এঁকে নাও, তাহলে এসি দ্বারা এই যে আমাদের এসি, তাহলে কি হবে, এখানে আমাদের ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ একটু আগে তোমরা করলাম, এখানে যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল। সো ক্ষেত্রফলেরটা তুমি নিজে করে ফেলো। হ্যাঁ, কিন্তু বলছে তোমাকে কৃতকাজ বলছে না, এসি দ্বারা কাজ ইকুয়াল টু কী হবে, যে এসি এখানে তুমি নাম দিয়ে দাও, দুইটা নাম দিয়ে দাও, এসি এম এন। হ্যাঁ, এসি এম এন, তাহলে এসি এম এন দ্বারা এসি এন এম এর ক্ষেত্রফল, এসি এন এম এর ক্ষেত্রফল। সেটা তুমি নিজেই করে ফেলো, সেম আগের মতো করে। কী কী আছে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি যোগ আরেকটা কী আছে আমাদের, এটা হচ্ছে আয়তক্ষেত্র আছে এডি এম এন ক্ষেত্রফল। দুটো ক্ষেত্রফল বের করো, একটা তো একটু দেখালাম যে ভূমি ইন্টু উচ্চতা 6, একইভাবে তুমি এখান থেকে করে ফেলতে পারবা। আসলে এগুলো করতে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে ঘ নাম্বারটা, তুমি একটু খেয়াল করো ঘ নাম্বারটা। সো ঘ নাম্বারটা আমাদের ঘ নাম্বারটা এই তো করতেছি আমরা, এটা আমাদের ঘ নাম্বার সেল একটু লিখে নিই, এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। কী বলছে খেয়াল করো, কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ সবচেয়ে বেশি হবে। তাহলে গৃহীত তাপের পরিমাণ লাগবে, কোন পথে গৃহীত তাপ। তাহলে আমরা এখানে কোন কোন পথ আছে দেখো, আমাদের পথ আছে হচ্ছে কয়েকটা, যে এবিসি, এসি, এডিসি। হ্যাঁ, সো আমরা সব পথে হচ্ছে গৃহীত তাপের মান বের করব। তো লিখি আমরা যে এবিসি পথে আগে লিখি, এবিসি পথে। সো এবিসি পথে গৃহীত তাপ মানে ডিকিউ। সো ডিকিউ সমান কী হবে, সূত্র একটাই, ডিইউ প্লাস ডিডাব্লিউ। সো ডিকিউ কী হবে খেয়াল করো, ডিইউ এর মানটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কত, দেখো ডিইউ তো আমরা যে বের করছি 600 মাইনাস 100 তাহলে 500, আর ডিডাব্লিউ এই যে মাত্র আমরা বের করলাম আমরা, এই যে হচ্ছে এটা হচ্ছে বের করিনি, আমরা বের করব। সো এবিসি পথ যেহেতু আমরা হচ্ছে প্রথমে এবিসি পথ লিখছি, এবিসি পথ কোনটা খেয়াল করো, এ থেকে বি, বি থেকে সি। ওকে, আমরা যেহেতু আলটিমেটলি এ থেকে সি পথে গেছি, তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। একটা কথা মনে রাখবা, অভ্যন্তরীণ শক্তি পথের উপর নির্ভর করে না, বিন্দুর উপর নির্ভর করে। তুমি এদিক দিয়ে এদিকে গেলেও অভ্যন্তরীণ শক্তি সে 500 হবে, আবার তুমি এদিক থেকে এদিকে গেলেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 500 হবে, ডাইরেক্ট গেলেও 500ই হবে, কারণ এটা 600 এটা 100, তাহলে 500ই হবে সবসময়, যেভাবেই যাও না কেন। তাহলে ডিডাব্লিউটা বের করতে হবে। দেখো এবি পথে এ বি সি, তাহলে কৃতকাজ তুমি কী লিখবা, যে ডাব্লিউ, তাহলে আমি লিখে দিচ্ছি এখানে যে কৃতকাজ তাহলে মোট কত হবে, যে ডাব্লিউ এবি যোগ হচ্ছে কত ডাব্লিউ বিসি, তাই না। তাহলে আমি এখান থেকে মানগুলো বের করি, যে ডিকিউ সমান সমান এনে ডিউটা হচ্ছে 500, ডাব্লিউ এবিটা 0, কারণ দেখো সম আয়তন। হ্যাঁ, এবি সম আয়তন, যে এই আয়তন সেম, তাহলে ডাব্লিউ এবি হচ্ছে 0, ডাব্লিউ বিসি কত, বিসি এর পরিবর্তে লিখবো পি ডিভি, ডিভি কত দেখো, এই যে হচ্ছে এখানে কত আছে, এই যে হচ্ছে এখানকার মানটা তো আসলে এক্স্যাক্ট লেখা নাই,
হ্যাঁ, এখানকার মানটা এক্সাক্ট লেখা নেই, সেটা হচ্ছে আমরা হচ্ছে ধরে নিলাম হচ্ছে এখানে লেখা আছে 1 2, তাহলে এখানে 2.5 লেখা আছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে 6, বা হচ্ছে এটা ধরলাম যে 3 লেখা আছে, 3 লেখা আছে, আপাতত আমরা ধরে নিলাম, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, এখানে জিনিসটা একটু ওইদিকে চলে গেছে, সেখানে 3। সো তুমি কী লিখবে এখান থেকে? দেখো যে আমরা সূত্র জানি কি, ডাব্লিউ সমান পি ডিভি, ডিভি কত, পি কত আমাদের, পি তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, এই দেখো এই বরাবর কত আছে, এই যে এই বরাবর কত 6, এটা আমাদের ধরলাম যে 6, হ্যাঁ, এই বরাবর হচ্ছে আমাদের কত 6, তো এখানে 6 ধরলাম আমরা। সো প্রশ্নের সুন্দর মতো ক্লিয়ার করে থাকবে, তো এটা হচ্ছে 6, মানে 6 থাকলো আমাদের পি, সেই সূত্র লিখে নিচ্ছি আমি আগে, যে পি ডিভি, তাহলে আমাদের ডিকিউ কত আসবে, ডিকিউ সমান সমান আসবে হচ্ছে 500, এখানে তো শূন্য থাকলোই, আর পি ডিভি, পি এর মান কত আমাদের 6 ইন্টু 10⁵, আর ডিভি কত দেখো 3 আর হচ্ছে 6, তাহলে 6 - 3, 6 - 3 মানে কত 3, হ্যাঁ, 6 - 3 মানে 3, তাহলে এখান থেকে তোমার চলে আসবে হচ্ছে ডি কিউ, ডান, একটা চলে আসলো তোমার এবিসি পথে। সেম একইভাবে তুমি বের করবা কোনভাবে, যে এসি পথে, তাহলে লিখি আমরা এসি পথে ডি কিউ এসি, এসিতে ডিকিউ সমান সমান কী হবে, ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, দেখো ডিইউ কত আমাদের, ডিইউ হচ্ছে আমাদের 500, আর ডিডাব্লিউ কত, ডিডাব্লিউ হচ্ছে আমাদের এই যে বের করছিলাম আমরা এসি দ্বারা কাজ, হ্যাঁ, ডিডাব্লিউ এসি, এসি দ্বারা কাজ, স্যার আমরা গ নম্বর থেকে পাইছি, এটা বসাই দিয়ে তোমার মানটা চলে আসবে। আর লাস্ট হচ্ছে আমাদের কি, লাস্ট হচ্ছে আমাদের বলছে এডিসি পথে, তাহলে তুমি লিখবা যে যে এডিসি পথে, এডিসি পথে, এডিসি পথে ডিকিউ, সো ডিকিউ সমান সমান কী হবে, আবারও ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিডাব্লিউ কত হবে, ডিডাব্লিউ তুমি খেয়াল করো, এবার দেখো এখানে ডিসি পথে, এডিসি না, তাহলে এডিসি কোথা থেকে শুরু হয়েছে, এ দেখো এডি, খালি এডি পথে কাজটা আসবে, কারণ ডিসি পথে তো শূন্য, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে যে ডি, তাহলে হচ্ছে লিখবো ডাব্লিউ এডি যোগ হচ্ছে ডাব্লিউ এডি ডাব্লিউ ডিসি, সো তুমি মানটা বসাই দাও, এই শেষ, এই যে হচ্ছে 500, ডাব্লিউ এডি লিখবো হচ্ছে পিডিভি, আর ডাব্লিউ ডিসি হচ্ছে শূন্য, কারণ কি দেখো সম-আয়তন, সম-আয়তনের কাজ শূন্য হয়। সো এভাবে করে দেখো তুমি প্রত্যেক ধাপেই তুমি গৃহীত তাপ বের করে ফেললা, সো তোমাকে এটাই বলছিল যে প্রত্যেক ধাপে তুমি গৃহীত তাপ বের করো, সো সব ধাপে তুমি গৃহীত তাপ বের করে ফেলছো। তাহলে একটা জিনিস এখানে মেন ছিল, ডিউটা সবার জন্য সেম হবে, কারণ লেখাই আছে এ থেকে সিতে সবার জন্যই আসলে সেম হবে, কারণ ডিউটা পথের উপর নির্ভর করে না, বিন্দুর উপরে নির্ভর করে। সো দ্যাটস ইট। সো এইভাবে তুমি যদি এই অঙ্কগুলি সুন্দরভাবে করে ফেলো, ইনশাল্লাহ এখান থেকে কোনো সমস্যা হবে না, সুন্দর মতো করতে পারবে। সবাই ভালো থাকো, সুন্দর মতো অঙ্কগুলো করে ফেলো, প্র্যাকটিস করে ফেলো, দেখা হবে, আল্লাহ হাফেজ।